নমস্কার, অনেক অনেক স্বাগত আপনাদের সবাইকে। हाउस द जोश। তো সালাম ইন্ডিয়ার এই স্পেশাল শোতে আপনাদের অনেক অনেক স্বাগত। ভোটের মহাপর্ব চলছে, স্লোগানের আওয়াজ, অনেক রকম দাবি আছে, আর এমন সময় এই আওয়াজে আমরা হয়তো এটা ভুলে যাই যে এই নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের 5 বছরের হিসেব নেওয়ার নির্বাচন। এটা সেই সময় যখন প্রধানমন্ত্রী দেশের জনতার সামনে নিজের কাজের হিসেব নিকেশ দেন, জনতা সিদ্ধান্ত নেয়। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে গত 5 বছরে প্রধানমন্ত্রী মোদি দেশের জন্য যা করেছেন তা ভালো করেছেন না খারাপ করেছেন, যথেষ্ট করেছেন না কিছু খামতি রয়ে গেছে। এই সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের এই ভারতবর্ষে এক মজবুত সরকার চাই। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই দেশে একটা খিচুড়ি সরকার চাই, নাকি এমন এক সরকার চাই, এমন প্রধানমন্ত্রী চাই যিনি সারা পৃথিবীতে ভারতের মাথা গৌরবে উঁচু করবেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে। प्लीज वेलकम प्राइम मिनिस्टर नरेंद्र मोदी। আমি আপনাদের সকলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। মোদীজি, অনেক অনেক স্বাগত আপনাকে। ধন্যবাদ রজত বাবু, অনেক দিন পর আপনার এখানে আসার সুযোগ পেয়েছি। মোদীজি, যখনই এই নির্বাচন আসে একটু শান্ত হন। বসুন আপনারা। আপনারা অনুগ্রহ করে নিজেদের এনার্জি বাঁচিয়ে রাখুন। আপনাদের 4 তারিখেও এনার্জির প্রয়োজন পড়বে। মোদীজি, যখন এই নির্বাচন হয় আর আপনি সামনে আসেন তো জনতার মধ্যে এরকম উত্তেজনা দেখা যায়, উৎসবের পরিবেশ তৈরি হয়ে যায়। আর আপনি যে স্লোগান দেন সেই স্লোগানগুলোয় মানুষ খুব আনন্দ পায়। এবার আপনি বলেছেন আব কি বার 400 পার। তো আমি দেখছিলাম ডিজিটাল মিডিয়াতে কেউ লিখেছে हौले हौले हो जाएगा प्यार अब की बार 400 पार।
ডিজিটাল মিডিয়ায় একজন লিখেছে, दिल का भंवर करे पुकार अब की बार 400 पार। আবার এটাও লিখেছে যে चटनी के बिना ढोकला बेकार अब की बार फिर से मोदी सरकार। আর ক্রিয়েটিভিটির উদাহরণ দেখাচ্ছি, লিখেছে साइकिल से जाएं हाथ से कमल का बटन दबाएं। আবার এটাও লিখেছে बेईमानों के लिए मोदी जहर है, गद्दारों के लिए मोदी कहर है और देश में मोदी की लहर है। আবার কেউ এমনটাও লিখেছে যে नतीजों के बाद राहुल होंगे फरार अब की बार 400 पार। তো এই যে একটা উন্মাদনা প্রতিটা নির্বাচনেই দেখা যায়, ভালো হয়েছে যে আমার এখানে আসার সুযোগ হয়েছে আর আপনি রিসার্চ করে বেশ কিছু কম্পাইল করেছেন। আমি নিজে সারাক্ষণ এত ব্যস্ত থাকি যে এইসব বিষয় আমার নজরে কিন্তু কমই আসে। সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা বলা হয়নি, ওরা যেমন বিয়ের কার্ড ছাপানো হয় সেভাবে বিয়ের প্রোগ্রাম ছাপিয়েছে। ওরা লিখেছে 1 জুন মেহেন্দি আর 2 তারিখ কেজরিওয়ালের বিদায়, 4 জুন ব্রেকফাস্ট আর তারপর হলদি, আর লাঞ্চে কান্নাকাটি শুরু। 3টের সময় ইভিএম এর পালকিতে ফেরত আসা, 5টায় বিপক্ষ বিদায়, 6টার সময় বিদায়ের কান্না, আর 7টার সময় পাপ্পু যাবে ইটালি। যদি আপনার কাছে এই বিয়ের কার্ড থাকে তাহলে সবাইকে দেখিয়ে দিন যাতে সবাই জানতে পারে এই যে যে কি দেখুন, লেখা এই আছে। হলো সেই কার্ড, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। চেষ্টা করছি যদি স্ক্রিনেও দেখানো যায়। এখন এটা তো বিয়ের কম বিদায়ের বেশি মনে হচ্ছে। এটা তো জানি যে দেশের যে যুব সমাজ তাদের যে ক্রিয়েটিভ মাইন্ড আছে সেইটাই নির্বাচনে যথেষ্ট অ্যাক্টিভ হয়ে পড়ে, আর সেই কারণে ওরা প্রতিটা জিনিসে, স্লোগানেও, ব্যঙ্গতেও আর খুবই কম শব্দে বিশ্বাসও প্রকাশ করে। এখন যদি 400 পারের কথা বলি তো এর দুটো ব্যাপার আছে। এক তো এটা বিজেপির বানানো কোনো স্লোগান নয়, এটি জনতার হৃদয় থেকে উৎসারিত একটি ভাবনা। যতদূর মোদির ব্যাপারটা রয়েছে, আপনারা দেখবেন যে 19 থেকে 24 পর্যন্ত আমরা প্রায় 360টা জিতে এসেছিলাম, আর সংসদে 2-3টে দল এমন ছিল যারা সমানে আমাদের পাশেই ছিল। তাই যদি এনডিএ প্লাস দেখি তাহলে আমরা অলরেডি 400 ছিলাম। 2019 থেকে 2024 পর্যন্ত সংসদে আমরা 400 ছিলাম, মানে 400। এবার ধরুন যদি আপনার পরিবারের কোনো বাচ্চা 90 নম্বর নিয়ে আসে, তাহলে ওর যত বিরোধী বা ওর কম্পিটিটর যতজনই ক্লাসে রয়েছে, কেউ 30 পেয়েছে, কেউ 40 পেয়েছে, তবু আপনি ওকে বলবেন না আর বাকিরা 40 পেয়েছে, তুমি 50 পেলেই যথেষ্ট। আরে কেন 90 জন্য এত পরিশ্রম করেছো? আপনি ওকে বলবেন যে আরে ভাই এবারে 90 পেয়েছো, পরের বার 95 এর জন্য চেষ্টা করো। তো 400 পাওয়ার পরেও আমি তো আমার সঙ্গীদের বলবোই যে দাদা আমাদের তো আরো এগিয়ে যেতে হবে, সেই জন্য 400 পার বলেছি। দ্বিতীয়ত, এইরকমই কোনো ক্রিয়েটিভ মাইন্ড আমাকে উপদেশ দিয়েছিল যে 370
মানুষের মনে এমন স্থির বসে গেছে রীতিমতো পাকাপাকিভাবে। আর ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে দেশের ঐক্যের জন্য যে প্রচেষ্টা, তাতে ধারা ৩৭০ নিয়ে যে কাজ করা হয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের বিকাশের যাত্রায়। সেই জন্য একজন বলেছিল যে আপনাদের টার্গেট করা উচিত বিজেপিরই ৩৭০। তো সেই ৩৭০ ধারা থেকে এটাকে আমাকে কাশ্মীরেরই একজন সঙ্গী বলেছিল যে ৩৭০ সিট, সেজন্য আমি সংসদে বলেছি যে ভাই, এমন লোকও আছে যারা আমায় বলে বিজেপির ৩৭০ পাওয়া উচিত, কারণ ৩৭০-এর গুরুত্ব আছে, মানুষের মনে এটা রেজিস্টার হয়ে যাবে। মোদিজি, আমার মনে আছে যখন ৫ বছর আগে আপনি এইভাবেই মানুষের সামনে এসেছিলেন নিজের কাজের বিষয়ে বলার জন্যে, তার কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন আহমেদাবাদে, বড় স্টেডিয়ামে গিয়েছিলেন, আর তারপর উনি ওখানে স্লোগান তোলেন আপকি বা ট্রাম্প সরকার, উনি হেরে যান। তারপর জো বাইডেন আসেন। এখন তো যত বিরোধীরা আছে এটা বলছে যে এবার তো মোদিজির সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে যাবে, উনি তো ট্রাম্পের সঙ্গে ছিলেন, এখন জো বাইডেন এসে গেছেন। আর আমরা দেখেছি যে টার্ম শেষ হতে হতে জো বাইডেন আপনাকে ডাকেন এবং হোয়াইট হাউসে এত সম্মান দেখান যা আমরা আগে কখনো দেখিনি। I'm honored to be the first to have you here in 15 years. Yes. Prime Minister Modi, welcome back to the White House. I cannot imagine His Excellency Modi getting intimidated or being forced to take any steps or actions that would go against the national interests of India and the people of India. And there is pressure against him, I am aware of that. He really wants to do the right thing for India. He wants to be open, he wants to be supportive of new companies, and obviously, but at the same time, make sure it accrues to India's advantage. I am a fan of Modi, so. I said to my friend, the Prime Minister, before the last time I saw someone on the stage here was Bruce Springsteen, and he didn't get the welcome that Prime Minister Modi has got. Prime Minister Modi is the boss. মোদিজি, আগের প্রধানমন্ত্রীদেরও আমরা দেখেছি, আগেও আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গেছেন, কিন্তু কি কারণ যে পৃথিবীর এই লিডাররা, যারা নিজে থেকে খুবই পাওয়ারফুল, যাদের অন্যকে প্রশংসা করার প্রয়োজন নেই, তারা আপনার সম্পর্কে এত ভালোবেসে এত আন্তরিকতায় বলছে, আর পুতিন তো এটা বলেছেন মোদি কারোর সামনে ঝোঁকে না। আমাদের দেশের দুর্ভাগ্য এটা যে আগে যে প্রধানমন্ত্রীরা যেতেন, টের পাওয়াই যেত না যে তারা গেছেন। আর ফেরত যখন আসতেন তখনও জানা যেত না যে ফিরেছেন কি ফেরেন। দ্বিতীয়ত, এতে মোদি নেই, এই ভুল ছড়াবেন না, না আমরা ভুলের মধ্যে থাকব। মোদি হয়তো নিমিত্ত হতে পারে, আর বলাটা সোজা বলে সহজভাবে বলতে গিয়ে লোকে বলেও ফেলে, কিন্তু আসলে যে অলৌকিক ব্যাপার, সেটা ১৪০ কোটি জনসংখ্যার ভারতবর্ষের সামর্থ্য। আর মোদি ২০১৩-তে যখন নির্বাচনের প্রস্তুতি চলছিল, ভারতীয় জনতা পার্টি আমাকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করে দিয়েছিল, তো তখন মানুষ আমাকে সেই ভেবেই প্রশ্ন করতে থাকে, আমার অ্যানালিসিস করতে থাকে। আমাকে নিয়ে একটা আলোচনা চলতো মিডিয়ায়, যদি আপনারা দেখে থাকেন তো, আরে এ তো স্টেট থেকে আসছে, এ তো
মানে এ তো গোটা ভারতবর্ষ বোঝে না, তো এই গোটা পৃথিবী সম্পর্কে কি করে কথা বলবে? এ সারা বিশ্বে কি করে আমাদের কথা পৌঁছে দেবে? বাইরে গিয়ে কি করবে? তারপর যখন টিভি মিডিয়ার যুগ শুরু হয়, তখন আমাকে নিয়ে কথা শুরু হয়, ইন্টারভিউ চলতে থাকে। তো ঘুরে ফিরে এই প্রশ্নটা আসতো যে, "ভাই আপনার তো কোনো অভিজ্ঞতাই নেই, আপনি করবেনটা কি বিদেশে গিয়ে?" এখন নির্বাচন ভারতে ছিল, কিন্তু সবাই মানে গোটা ইকোসিস্টেমের ফোকাসের ফলে ব্যাপারটা গ্লোবাল হয়ে গেছিল। মানে মোদি ওতেই ফেঁসে যাবে। হুম। এখানে তো ভালোভাবে সামলে নেবে। তো আমি তখন একটা কথা বলেছিলাম, বিদেশ নীতির প্রসঙ্গ উঠতে ওটাতে তো দেশের একটা কন্টিনিউটি থাকে। যতদূর দেখুন মোদির প্রশ্ন, দেশ না চোখ ঝুঁকিয়ে কথা বলবে, না দেশ চোখ ওপরে তুলে কথা বলবে। কিন্তু এই দেশ চোখে চোখ রেখে কথা বলবে। আর আমি যখন আমার কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয় না যে আমি একসময় চা বিক্রি করতাম। এ পৃথিবীর কত বড় মানুষ, এই চাওয়ালা কি করবে আবার? চা ব্যবহার করবে আর কি করবে? মোদিজি হোয়াইট কিন্তু হাউসে আমার মনে যখনই আমি পৃথিবীর বড়, বড় ব্যক্তিত্বদের সাথে, ওরা তো হাইট বডিতেও বড় হয় আর ওদের রঙও উজ্জ্বল হয় বেশি। গোটা ব্যাপারটা আমাদের প্রভাবিত করে। কিন্তু যখন দেখা করি তখন আমি মোদি থাকি না। যখন আমি ওদের সাথে হাত মেলাই তখন আমি বুঝতে পারি যে ১৪০ কোটি দেশবাসী আমার সঙ্গে সঙ্গেই আছে। আর যখন আমি ১৪০-এর মেজাজেই চলি, তখন আমার পৃথিবীটা খুবই ছোট মনে হয়। আমার মনে হয় আমার দেশের কাছে কোনো কিছুর অভাব নেই, সামর্থ্যের কোনো অভাব নেই। আমি এই বিশ্বাসে পরিপূর্ণ থাকি। আর তার একটা প্রভাব তো থেকেই থাকে। সামনের জনের মনে হয়, আরে কাল তো এমন ভাবে কথা বলতো না, আগে তো সোজা দাঁড়াতেই পারতো না, এখন তো এইভাবে দাঁড়াচ্ছে। তো তখন তারও ধারণাটা বদলে যায়। আমারও আশ্চর্য লাগে যে প্রেসিডেন্ট জো বাইডেনের মতো পাওয়ারফুল ব্যক্তি G7 এ আপনাকে খুঁজতে খুঁজতে আসেন যে কোথায় গেলেন মোদিজি। এই কথাটা সত্যি যে ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্কে বেশ ঘনিষ্ঠতা আছে, খোলামেলা ব্যাপারটা আছে। প্রত্যেকের সঙ্গে আমার অফিসিয়াল কথাবার্তা ছাড়াও ইনফর্মাল কথাবার্তার পর্ব ভালোই চলে। আমার টেলিফোন কলও অনেক হয়ে থাকে। আর আমি ইফস অ্যান্ড বাটস নিয়ে কথা বলি না। আহ, যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, এই ধরনের কথা আমি বলি না। বৃষ্টি হলে আমি বলবো যে হ্যাঁ হবে, না হলে বলবো যে না হবে না। মানে খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমার কথা হয়। আর জগৎ এটাই পছন্দ করে। পৃথিবী ব্যাকা ব্যাকা কথার চেয়ে ওদের জানা আছে, যেমন আমি রাশিয়া থেকে এই সময়ে পেট্রোলিয়াম ইত্যাদি আনাই। কারণ আমাকে তো আমার দেশের লোকেদের পৃথিবীতে যে পেট্রোলের মূল্যবৃদ্ধি হয়েছে তার প্রভাব আমাদের দেশের উপর না পড়ুক। তো আমি তো যেখান থেকে সস্তা পাবো আমি নেব। আমি তো আমার দেশের জন্য নিচ্ছি। কেউ আমার প্রশংসা করবে সেই জন্য থোড়েই আমি নেব। অনেক আমাকে বলে যে আরে বাবা আমেরিকা অসন্তুষ্ট হয়ে যাবে। আর আমি বলি কাউকে সন্তুষ্ট করতে হলে দেশের ১৪০ কোটি লোককে খুশি করব, অন্য কাউকে সন্তুষ্ট করব না। আর আমি ব্যবসা চালু রেখেছি, আজ আমি আমার দেশকে বাঁচাতে পেরেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রপতি পুতিনের সাথে চেয়ারে বসে টিভির সামনে আমি বলেছি যে এটা যুদ্ধ করার সময় নয়। আর সেই জন্য পৃথিবী আমার সম্পর্কে দ্বিধায় থাকে না। এখন ওদের মনে হয় যে এ ভারতবর্ষের আসল প্রতিনিধি, যাই মোদি বলছেন। কিন্তু দেখুন মোদিজি, আগেও আমাদের নেতারা যেতেন, বড় বড় নামকরা নেতারা যেতেন, হয় আপনি আমেরিকার সাথে থাকবেন, নয়তো আপনি রাশিয়ার সাথে থাকবেন। এই কথা বললে ও রেগে যাবে, ওই কথা বললে আবার সে রেগে যাবে। এই ব্যালেন্সটা আপনি চেঞ্জ করেছেন। মূলত আমাদের আমার মনে হয় সেই সময় যে মূল ভাবনাটা ছিল সেটা হলো ইকুয়াল ডিস্টেন্স রাখা।
মানে আমরা সবার সাথে ইকুয়াল ডিস্টেন্স রেখে চলব, দূরত্ব বাড়ানো, এইটাই মানদণ্ড ছিল। আমি এসে সেটা বদলাই। আমি এই পৃথিবীতে যতটা সম্ভব নৈকট্য বাড়ালাম, ডিস্টেন্স শব্দটাই আমি ভুলে গেলাম। ফলে কি হলো, কারোর মনে হলো যে আরে মিস্টার এ কাছের হয়ে গেছে, বি এর মনে হলো আরে আমি পিছিয়ে গেলাম, ও এগিয়ে আসে। এদিকে সি এর মনে হয় মোদির কাছে ওরা পৌঁছে গেছে, আমি রয়ে গেলাম, তখন ও এগিয়ে আসে। তো প্রত্যেকেরই মনে হয় যে ভারতবর্ষের পাশেই থাকা উচিত। আর এখন গ্লোবাল কম্পিটিশন চলছে ভারতবর্ষের কাছাকাছি আসার। আমরা বিদেশ বিভাগে প্রথম কাজ এটাই করেছি যে দূরত্ব বানিয়ে রাখো। কেন না তাতেই আমাদের ভালো। আজ পরিস্থিতি এমন যে আপনারা দেখুন, একটা ঘটনা আমি বলছি। আমি ইসরায়েল যাচ্ছিলাম, তো সবাই এই যে বুদ্ধিমান মানুষ থাকে না, যারা এই জগতে বড় হয়েছে, আমাকে অ্যাডভাইস করে যে স্যার ইসরায়েল যাচ্ছেন তো প্যালেস্টাইনেও যাওয়াই উচিত। ভারতে সেকুলারিজমের অর্থ তো এইটাই যে সকালে বজরংবলীর মন্দিরে গেলে সন্ধ্যায় ইফতার পার্টি করতেই হবে। এই যে একটা ভাবনা চিন্তা তৈরি হয়ে গেছে, তো আমি ভাবি যে ভাই আমি স্ট্যান্ড অ্যালোন যাত্রা করব, আমি ইসরায়েল একা যাব, ইসরায়েল থেকে ফিরে আসব, আমি প্যালেস্টাইন যাব না। কিন্তু যদি আমি প্যালেস্টাইনেও যাই তো সোজা প্যালেস্টাইনেই যাব। আমি এই ক্লাব করে আমাদের দেশের সেকুলারিজমের যে বিকৃতি আছে আমি তার শিকার হব না। আর দেশের স্বাধীনতার পরে আমি প্রথম প্রধানমন্ত্রী যে ইসরায়েল গেছে, ভালো করে কার্যক্রম করেছে আর ফিরে এসেছে। 2-3 মাস বাদে আমি প্যালেস্টাইনের পরিকল্পনা করি, তো আমি সোজা প্যালেস্টাইনে যাই। ওখানে যাওয়ার সময় লজিস্টিক প্রবলেম হয়েছিল, আমার হেলিকপ্টারের প্রয়োজন ছিল, জর্ডান হয়ে যাওয়ার কথা ছিল আমার। জর্ডানের কিং মোহাম্মদ সাহেবের বংশধর, জর্ডানের কিং মোহাম্মদ পয়গম্বর সাহেবের ডাইরেক্ট উত্তরাধিকারী। উনি জানতে পারেন যে আমি এমনি এখান থেকে পাস করছি, উনি নিজের পরিকল্পনা পাল্টে জর্ডান ফিরে আসেন। বলেন আপনি এখানে আসুন, আমরা বসবো, আর আপনাকে হেলিকপ্টার দেশ থেকে আনাতে হবে না, আমার হেলিকপ্টারে যাবেন আর পুরো যাত্রায় আমার ব্যবস্থা থাকবে। এখন জর্ডানের কিং এমন একজন প্রধানমন্ত্রীকে, যিনি কিছুদিন আগে ইসরায়েল ঘুরে এসেছেন, সেইটুকুই নয়, আমি জর্ডানের কিং এর হেলিকপ্টারে প্যালেস্টাইন গিয়েছিলাম যখন, তো ইসরায়েলের 6টা বিমান ওদের এয়ারফোর্সের, তারা আমাকে এসকর্ট করছিল। আর আমাকে মানে জর্ডান সম্মান দিচ্ছে আর আমাকে ইসরায়েল সম্মান দিচ্ছে, আর আমি যাচ্ছিলাম প্যালেস্টাইনে, ইসরায়েলে জানা ছিল, তবু ওরা আমায় সম্মান দিচ্ছে। আমি যখন কথা বলি আমি মোদি বলি না, দেশের হয়ে কথা বলি। আর যখন প্যালেস্টাইনে গিয়েছিলাম ততটাই সম্মান ওরা দিয়েছিল প্যালেস্টাইনে যতটা ইসরায়েলে দিয়েছিল। কথাটার মানে হলো, দেখুন এখন কিছুদিন আগেই আমরা চাবাহারে খুব বড় এগ্রিমেন্ট করেছিলাম ইরানের সাথে, আর আমি বলছি এটা সেন্ট্রাল এশিয়ার জন্য একটা খুব বড় গেম চেঞ্জার হতে চলেছে। আপনারা দেখে থাকবেন, কাল আফগানিস্তানের তালিবানরা খুব প্রশংসা করেছে আমাদের সিদ্ধান্তের। আমেরিকা ইরানের ওপর স্যাংশন এনেছে, ইসরায়েল আর আমেরিকার ইরানের মধ্যে যুদ্ধ হতে হতে বেঁচে গেছে। এমন সংকটের সময়ও এটা খুব দুর্ভাগ্য যে ওখানকার রাষ্ট্রপতি তিনিও আমার ভালো বন্ধু, তাকে হারাতে হয়েছে। আর মিস্টার রইস, যার এখন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, ওনার স্ত্রীও, আমাদের আলিগড় ইউনিভার্সিটির সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল, মানে জীবনের সম্পর্ক। তো আমার এদের সঙ্গে খুব ভালো ঘরোয়া সম্পর্ক ছিল। একজন ভালো বন্ধুকে হারিয়েছি, সেই দুঃখ পেয়েছি। দেখুন ওনার মৃত্যুর কিছুদিন আগেই আমি চাবাহারে এগ্রিমেন্ট করেছি। আমি মনে করি যে সেন্ট্রাল এশিয়ায় কিন্তু কেউই এ ব্যাপারে বিরোধিতা করেনি। তার মানে হলো যে যদি আপনি নিজের দেশের মঙ্গল মাথায় রেখে কাজ করেন, আর পৃথিবীতে একটা কথা পরিষ্কার হয়ে যাক, আমার দেশের নীতি কোনো তৃতীয় কারোর উপদেশে আমি বানাই না। আমি নিজের দেশের প্রয়োজনীয়তা বুঝে, তার প্রায়োরিটি বুঝে
আমি সেই হিসেবেই চলব। এমনই আরেকটা প্রবলেম রয়েছে কোরিয়া আর জাপানে। বেশিরভাগ নেতা গেলে কোরিয়া যাবে তো জাপান যাবে, নাহলে জাপান যাবে তো কোরিয়াও যাবে, ক্লাব করে। ওদের কথা হলো যে এটা আমাদের ইনসাল্ট, আপনি শুধু আমাদের কাছে কেন আসেন না? আমি বলি ঠিক আছে, আমি আসছি। আমি শুধু কোরিয়ায় গিয়েছিলাম, তারপরে কিছুদিন পর জাপান গিয়েছিলাম। যখন জাপান গিয়েছিলাম তখন কোরিয়া যায়নি। ওদের কাছে মেসেজ যায় যে হ্যাঁ, এই মানুষটার বোধ আছে। তো পৃথিবীতে যে জটিলতা রয়েছে আমি সেটা খুব মন দিয়ে দেখি, খেয়াল করি, আর কারোর প্রথাগত অ্যাডভাইসে একেবারেই চলি না। আর তার পরিণাম এই যে সারা পৃথিবী আজ ভারতের জয় জয়কার হচ্ছে। একটা উদাহরণ আমরা জয় জয়কারে দেখেছি। পাকিস্তানের ছাত্র ইউক্রেনে ভারতের তিরঙ্গা পতাকা নিয়ে তার আড়ালে বেরিয়ে এসেছে। এখন দেখুন আমাদের দেশেও কি সব চলছে। হ্যাঁ, আমি তো অবাক। এই দেশে বা শাসনে যদি কোনো কিছু ভালো হয়, হতে পারে যে যার সহ্য হচ্ছে না সে চুপ থাকবে। এটা তো হতেই পারে। প্রশংসা করো না, এটাও আমি বুঝতে পারি। কিন্তু তার বিরুদ্ধে তো আমি দেখছি এমন সময়ও সাংবাদিকেরা আমায় প্রশ্ন করে, সত্যি কি আপনি ফোন করেছেন ইউক্রেনে? সত্যি আপনি পুতিনকে ফোন করেছিলেন? বলেছিলাম আপনার এখন কল ডিটেলস বের করে নিন, আমি তো ক্লান্ত হয়ে গেছি জবাব দিতে দিতে। এই লোকেদের কি আর কোনো কাজই না, নেই নাকি? আসলে আগে না, কখনো না। হয়নি। আগে আপনি কখনো বলুন। এমন হয়নি দুজন রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলে নিজের ছাত্রদের জন্য রাস্তা বার করে দিচ্ছে। সেই জন্য সমস্যা এটাই যে উনারা কখনো ভাবেনি যে ভারতবর্ষের তিরঙ্গার কতটা শক্তি। আর আমার প্রথম অভিজ্ঞতা আমি বলছি, আমি সব কিছু অবজার্ভ করি, স্টাডি করি, অ্যানালিসিস করি। আমি প্রথম কবে বুঝি? যখন নেপালে ভূমিকম্প হয়েছিল। আর যতটা সাহায্য করতে পারি করি, কারণ দায়িত্ব। আর আমার একটা অভিজ্ঞতাও ছিল গুজরাটে ভূমিকম্পের পরে কাজ করে, ভালো অভিজ্ঞতা হয়েছিল। আমি খুব লিড করতাম, মানে মোবিলাইজও করতাম। তো আমি ওখানে দেখি যে পৃথিবীর প্রায় ৪০ দেশের লোক যাদেরকে সাহায্য করে নেপাল থেকে বাইরে নিয়ে এসেছিলাম। তো সেই দিন আমি বুঝে গিয়েছিলাম যে এখনো পর্যন্ত হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হেল্প, এই দায়িত্ব শুধু পশ্চিমেরই ছিল। আমি তখনই সিদ্ধান্ত নিই যে এই দায়িত্ব এবার আমরা নেব। আর এই জন্যই আপনারা দেখে থাকবেন কোভিডে আমরা চায়না থেকে মানুষের ফেরত নিয়ে আসি, প্রচুর অন্য দেশের মানুষকেও নিয়ে আসি। ইয়েমেনে সমস্যা হয়, অন্য দেশের লোকেদের নিয়ে আসি, পরে তাদের নিজেদের দেশে ফেরত পাঠাই। এখন সুদানে হয়েছে, আমাদের দেশের সাথে অন্য দেশের লোকও ফেঁসে গেছিল, ওদেরকেও নিয়ে আসি। তো আজ পৃথিবীতে যেখানে কখনো আমাদের নাম ছিল না, এমন ভাবা হতো যেন এটা পশ্চিমের দুনিয়ারই এক প্রকার মানে ওনারশিপ ছিল আর কি। মানে সেই মানে এই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কাজ করতে হলে ওরাই শুধু করবে, এদের দিয়ে যেন কিছুই সম্ভব নয়। সে তেমন যে ভারত কি করবে আমার কাছে জানতে চায় যে আপনারা করবেন কিভাবে, আর আমি করেও দেখাই। এখন যেমন আর্টিকেল 370 যখন উঠিয়ে দিলেন, তখন কি আপনার চিন্তা ছিল না যে মিডল ইস্টের দেশ অসন্তুষ্ট হবে, কোনো আরব কান্ট্রি আমাদের ওপর রুষ্ট হবে, আমাদের কিছু কাজ বন্ধ করে দেবে? দেখুন, এটা খুব ভালো একটা প্রশ্ন, আর এর জবাব আমার একটু দীর্ঘ হয়ে যাবে কিন্তু এবার। আর এই প্রথমবার এরকম বিষয় আপনি আমাকে এমন জায়গায় প্রশ্ন করেছেন যে আমি চেষ্টা করছি একটু আর্টিকুলেট করার জন্য, কারণ হঠাৎ করে আমাকে প্রশ্ন করেছেন। তো দেখুন, আমাদের দেশে যখনই কাশ্মীরের প্রসঙ্গ আসে, তো ৭০ বছর পর্যন্ত এটাকে ইন্টারন্যাশনালাইজ করে রাখা হয়। পৃথিবীর সব দেশ কাশ্মীরের বিষয়ে ভারতকে কাঠগড়ায় দাঁড় করায়। কিছুটা অটল বিহারী বাবু চেষ্টা করেছিলেন যে টেররিজমকে সেন্টার পয়েন্টে আনার, কিন্তু সব মিলিয়ে পৃথিবীতে, আর এই জন্য ৩৭০-এর বিষয়েও স্বাভাবিক ছিল যে পৃথিবীতে সবাই খুব বেশি অসন্তুষ্টি ব্যক্ত করবে। কিন্তু হলো তার উল্টোটা। পৃথিবীর যত দেশ লোক মনে করত যে এই বিষয়ে ভারতের ওপর অসন্তুষ্টি প্রকাশ করতে পারে, ভারতকে আক্রমণ করতে পারে,
বেশিরভাগ দেশ মৌন ছিল। যারা বলেছে তারা এটা বলেছে যে এটা ওদের ইন্টারনাল বিষয়। দুর্ভাগ্য এটা যে আরব দেশ তো শান্ত ছিল, পৃথিবীর সমস্ত ইসলামিক দেশ শান্ত ছিল, কিন্তু আমাদের দেশের কংগ্রেস বকর বকর করত। এটা কেন সেটা আমার মাথায় ঢুকছে না। এর মানে তো শুধু এইটা হলো যে এটা এমন একটা মানসিক বিকৃতিতে ভরা এদের ভাবনা যে পৃথিবীতে আর ৩৭০-এর পরে পৃথিবীর অনেক ইসলামিক দেশ থেকে বরং সম্মান প্রাপ্তি হয়েছে, আমার কোনো অসুবিধা হয়নি। ৩৭০-এর পরে আমাদের ৮ জন লোকের দেশবাসীর ফাঁসির অর্ডার হয়েছিল। ৩৭০-এর পরের ঘটনা, তাদের জীবন তো ফেরত নিয়ে এসেছি। সেই সময় মোদিজি আমাদের অনেক অপোজিশনে যারা আছেন তাদের বয়ান শুনেছি যে কাতারে আমাদের লোকেদের ফাঁসির শাস্তি দেওয়া হয়েছিল, ওরা জেলে ছিল। ওবেসিজি বলেছিলেন, আরে মোদিজির সঙ্গে তো ওদের সম্পর্ক খুবই ভালো, কি হলো? ইনি তো আবার নাকি বিশ্বগুরু, কি হলো? কেউ আবার বলেছে কাতার, মোদিজি তো বলেন কাতার ইজ মাই সেকেন্ড হোম। এখন কিছু করছেন না কেন? হয় ওরা মোদিকে পুরো স্টাডি করেনি, নয়তো মোদির নাম নিলে পরে মিডিয়ায় একটু জায়গা পাওয়া যাবে সেই জন্য বলে দিয়েছে। কারণ মোদি হলো এমন একখানা ব্র্যান্ড যেটা যে কারণে যাকে গালাগাল দেওয়ার কারণেও ওরা স্পেস পেয়ে যায়, আর সেই জন্য লোক সুযোগ খোঁজে। আরে গালিগালার জন্য কাউকে দিয়ে কি লাভ, মোদিকে দাও। তার জন্য জেনারেলি ওদের জানা উচিত আরে আরে কিছু তো হবেই, কিছু তো একটা চলছে। এ কথা বলে না, করে ফেলে, এটা ওদের কিন্তু বোঝা উচিত। আর এত বছর হয়ে গেছে, আর আমার সিক্রেট কিছু নেই, সব ওপেন। একটু ভালো করে যদি স্টাডি করে, মিডিয়ার লোকেরাও এটা করে না, মাফ করবেন, ভালো করে স্টাডি করলে ওরা বলতে পারতো যে এটা হয়েছে না, দেখো ৩ দিন পর মোদি এই পদক্ষেপ নেবে, ৫ দিন পর এই পদক্ষেপ নেবে, আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনাকে তৈরি হতে হবে তার জন্য। আপনি একটা মনগড়া পারসেপশনে বাঁচতে চান, সেইটাই ছড়ান, আর তার অনুকূলে কোনো অ্যানেকডট যদি মেলে খুঁজতে থাকেন। এই কারণেই প্রত্যেকে ফেল করে যায়। এইবার ওদের মনে হয়েছে যে ৪০০ পার, কিন্তু পরিস্থিতি কি? এদের সবাইকে এটা বলতে হচ্ছে যে ৪০০ পার হতে পারে না। অপোজিশন কি বলছে? ওরা তো বুঝতেই পারছে না যে কোথায় নিয়ে যাচ্ছে। ৩ পর্বের পরে কেউ ওদের বলেছে যে আপনারা তো গোটা ক্যাম্পেনে এটা নিয়ে লড়ছেন যে মোদি ৪০০ পার করবে কি করবে না। এখন একটা নতুন উপদেশ আপনাকে দেওয়া হয়েছে যে ভাই পাকিস্তানকে একটু ভয় পেয়ে চলো, ওদের কাছে নিউক্লিয়ার বম আছে। আসলে কি ওদের শক্তি আমি নিজে লাহোরে গিয়ে চেক করে এসেছি। আর বিনা কোনো সিকিউরিটি চেক সোজা চলে গেছি। এবং সেখানে এক রিপোর্টার রিপোর্ট করছিল, হায় আল্লাহ তওবা, হায় আল্লাহ তওবা, এ বিনা ভিসা কিভাবে চলে এলো। এটাই আলোচনা হতো টিভিতে, এ বিনা ভিসা কিভাবে চলে এলো। আরে কেন আসবো না, এটা তো কোনো একটা সময় আমারই দেশ ছিল। আগে মোদিজি আমরা চিন্তায় থাকতাম যে পাকিস্তান থেকে এখানে এসে বর্ডার ক্রস করে মেরে চলে যায়, তারপর সার্জিক্যাল স্ট্রাইক হয়, এয়ার স্ট্রাইক হয়। এর আগের টার্মের কথা এটা। এই টার্মে পাকিস্তানের লোক খুব বড় লিস্ট দিচ্ছে, আননোন লোক এসে মেরে চলে যাচ্ছে। বিষয় সেটা নয়,
পাকিস্তানের লোক সমস্যায় আছে এটা আমি জানি, আর ওদের সমস্যার কারণ আমি সেটাও আমি জানি। কিন্তু দুঃখ এই কথাটায় যে আমার দেশেরই এক ব্যক্তি, দায়িত্বশীল পার্টির এক ব্যক্তি এটা বলেছেন যে কাসাবকে, মানে কাসাব আমাদের দেশের লোককে মারেনি, আমাদের দেশের লোকই দেশের লোককে মেরেছে। পাকিস্তানের ফেভারে, কাসাবের ফেভারে আমার দেশের এক 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 পার্টি যে বহু বছর ক্ষমতায় থেকে যখন 26/11 ঘটে তখন তারা ক্ষমতায় ছিল, তার কাছ থেকে যখন এমন বয়ান আসে যে পাকিস্তানের লোকেরা কোনো সন্ত্রাসবাদ করেনি, এটা হিন্দুস্তানের লোকেরাই করেছে, তখন আমার মাথা লজ্জায় ঝুঁকে যায়, খুব দুঃখ হয়, ভীষণ খারাপ লাগে আমার কাছে। ওখান থেকে খবর আসে যে ভাই আমার এই মরেছে, আমার ও মরেছে, এত মেরেছে। এখন ওরা কাঁদছে সেটা তো আমি বুঝতে পারি, এখানকার মানুষ কেন কাঁদছে সেটা তো বুঝতে পারছি না। এরা এমন একটা কথা বলেছিল যেটা খুবই লজ্জাজনক। যখন রাম মন্দির প্রায় নির্মাণ হয়ে গেছে, তখন উদ্ধব ঠাকরের পার্টির একজন প্রবক্তা বলেছিলেন যে ট্রেনে করে রাম ভক্তদের নিয়ে যাবে, আর পাকিস্তানের সহায়তায় ওই ট্রেনের ওপর গুলি চালাবে, লোক মারা যাবে, দাঙ্গা হবে, আর তারপর মোদিজি নির্বাচনে জিতবেন। দাঙ্গা তো হয়নি না, কোনো ট্রেনও জ্বলেনি। এখন ওকে গিয়ে কারো প্রশ্ন করা উচিত যে আপনি মানে ওষুধ টষুধ নেন কি নেন না, কোনো মেডিকেল চেক আপ করিয়েছেন কি করাননি, কেউ তো গিয়ে প্রশ্ন করো ভাই। চলুন, আপনারা এই প্রশ্ন করতে পারবেন না, কিন্তু স্বাস্থ্যের খবর তো নিন, ওনার অসুখটা কি সেটা তো প্রশ্ন করুন, কারণ এমন কথা এমনি এমনি বেরোয় না ভাই, কোনো সুস্থ মানুষ থোড়েই এমন বলে। তো প্রকৃতপক্ষে আপনার মতো লোকে আর আপনার মতো মানুষ তো সব জায়গায় থাকে, তো প্রশ্ন করুন শরীর ঠিক আছে কি না, এটা প্রশ্ন করা উচিত ওনাকে। কিচ্ছু হয়নি, তাও 400 পার। আমরা যেহেতু পাকিস্তান নিয়ে আলোচনা করছি, ওখানকার লোকেদের একটা ইন্টারেস্টিং ভিডিও আমি দেখেছি। যখন চন্দ্রযান নেমেছিল চাঁদের ওপর, তখন ওরা বলেছিল যে আমরা ইতিমধ্যেই চাঁদেই আছি, ওখানে গর্ত আছে, অন্ধকার আছে, বিদ্যুৎ নেই, জলও নেই। আসলে কি, ওদের জন্য পতাকায় চাঁদ থাকলেই ওরা খুব খুশি, আর আমার জন্য চাঁদেতে পতাকা পুঁততে পারলে বড় কথা। এ বিষয়ে প্রসঙ্গ ওঠে আমাদের সেকুলারিজমের। আপনি যেখানে আমাদের চন্দ্রযান নেমেছিল তার নাম শিব শক্তি স্থল রেখেছেন। এই দেশের দুর্ভাগ্য যে প্রতিটি জিনিসকে ভোট ব্যাংকের দৃষ্টিতে দেখা হয়ে থাকে। কেউ যদি বলেন যে শিব শক্তিতে আপত্তির কি আছে, এই সৃষ্টির নিয়ন্ত্রক উনি, আর আমার অপরাধ এইটা যে আমি বলেছিলাম চাঁদের ওপর যেখানে আমার চন্দ্রযান ল্যান্ড করেছিল সেই পয়েন্টের নাম আমি যে কোনো বিজেপি নেতার নামে রাখতে পারতাম, কেউ বারণ করতো না, কারণ ওরা সেই পরম্পরাই বানিয়েছে, কিন্তু আমি সেটা করিনি, আমি শিব শক্তি রেখেছি। তো এর প্রভাব ওদের মাথায় এত হয়েছিল যে বলতে মানে কথা তো বলতে পারিনি, কিন্তু পরে প্রায় 1 বছর বাদে ওরা বয়ান দেয় যে হিন্দুদের যে শক্তি আছে না, আমি সেই শক্তিকে নষ্ট করে দেব। কিন্তু ওদের জানা নেই যে আমি শিব এবং শক্তি দুটোই বলেছি। ওরা সত্যি বুঝতেই পারেনি যে আমি শিব এবং শক্তি দুটোই বলেছি, আর শিবের কিন্তু বিষ গ্রহণেরও অনেক ক্ষমতা থাকে। এখন রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার তো এত আড়ম্বর হলো, রাম মন্দির হলো, তাই নিয়েও ওদের আপত্তি ছিল। ওদের বক্তব্য হলো যে আপনারা বিজেপির অনুষ্ঠান বানিয়ে দিয়েছেন ওটাকে।
আগে তো মনে হতো যে বোধহয় সেকুলারিজমের মধ্যে যে বিকৃত মানসিকতা আছে তার পরিণাম হলো ৭০ বছর পর্যন্ত এই মামলাটা আটকানোর জন্য যা কিছু করতে পারত করেছিল। ওরা মনে করত যে এই বিষয়টাকে যদি এইভাবে ঝুলিয়ে রাখা যায় তাহলে ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে। কিন্তু রাম মন্দির নির্মাণ হওয়ার পর ভোট ব্যাংক সুরক্ষিত থাকার বিষয়টাই আর রইল না, কারণ এই বিষয়টা আর ওদের কোনো কাজেরই থাকল না। তারপরেও যে বিরোধ করেছে আমার মনে হয় সেটা ৭০ বছর পর্যন্ত শুধু যে ভোট ব্যাংকের জন্য করেছে তাই নয়, ওরা মন থেকে এবং কর্মে ও বাক্যে রাম বিরোধী। রামের প্রতি এদের মনে গভীর ক্রোধ, আর তার পরিণতি হলো ওরা এখনো দেখবেন যে রাস্তায় কোনো বাচ্চা যদি জয় শ্রীরাম বলে তো আমি উত্তর দেব জয় শ্রীরাম। আমাকে যদি কেউ গ্রিট করে যে নমস্তে তো আমিও বলবো নমস্তে, কেউ যদি বলে হ্যালো আমিও বলবো হ্যালো, কেউ বললে জয় শ্রীরাম আমিও বলবো জয় শ্রীরাম। আপনি তো দেখে থাকবেন যে যখন ওরা জয় শ্রীরাম বলে তো তখন ওদের মুখটাই পুরোপুরি বদলে যায়, মুখে তালা লেগে যায়, জানি না মানে কেমন কেমন এমন এমন করতে থাকে। আরে বলে দাও না জয় শ্রীরাম, কি ক্ষতি হয় এতে? তার মানে দ্বিতীয়ত দেখুন আমি বলবো রাম জন্মভূমির যে এই ট্রাস্টি আছে না, আমি ওদের সত্যি অভিনন্দন জানাবো, কারণ রাম মন্দির তো আদালতের রায়ের পরে তৈরি হয়েছে। সারা পৃথিবী জানে যে আদালতেও বাধা দেওয়ার কাজ কারা করত। 19-এ তো ওরা এটাও বলে দিয়েছিল যে জাজমেন্ট এখন দিও না, বিজেপির সুবিধে হবে। আদালতে বলা হয়েছিল, কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে চলুন এসব তো থাকুক। এখন আদালতে এসব সত্ত্বেও রাম জন্মভূমি ট্রাস্টির লোকেরা মানুষের ঘরে গেছে এবং গিয়ে সম্মানের সাথে বলেছে যে যা হবার হয়ে গেছে, আপনারা এসব ভুলে যান আর আসুন না, এবার আপনিও আসুন। যেমন ওদের ওখানে গেছে তেমনি 2-3 প্রজন্ম ধরে আদালতে লড়াই করছিল আনসারি পরিবার, তাদের ছেলে ইকবাল আনসারি, যারাই আদালতে রাম জন্মভূমির বিরুদ্ধে কেস করেছিলেন, বাবরি মসজিদের জন্য লড়াই করেছিলেন, তাদের আমন্ত্রণ জানানো হয় যে চলুন ভাই, এখন তো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আদালতে, চলে আসুন। এখন দেখুন স্যার, সিদ্ধান্ত দেশ নিয়েছে। ইকবাল আনসারি সারা জীবন, যার পরিবার বাবরি মসজিদের জন্য আদালতে লড়াই করে গেছেন, রাম জন্মভূমির বিরুদ্ধে লড়াই করতেন, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছেন, উনি স্বয়ং প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে এসে বসেছিলেন আর এই লোকেরা বয়কট করেন। তখন গিয়ে এই চিন্তা হয় যে এদের ভাবনাটা কি। শুধু এইটুকুই নয়, পরে আমি জানতে পেরেছি যে শ্রীমান ইকবাল আনসারি উনি ধনী ব্যক্তি নন, উনি সাধারণ পরিবারের। উনি রাম মন্দিরের যে একটা মডেল ছিল কাঠের, সেটা কিনে নিয়ে আসেন। আর ওনার যে পিএসও ছিল, তিনি হিন্দু ছিলেন, তাকে ওটা উনি গিফট করেন। ইকবাল আনসারি গিফট করেন ওকে। তার মানে এটা হলো যে এটা আমার অধিকার, আমি লড়াই করব। কিন্তু আদালত যখন সিদ্ধান্ত নিয়েছে তখন উনি তা মাথা পেতে নিয়েছেন। তো এই ইকবাল আনসারির সেকুলারিজম ঠিক নাকি এদের সেকুলারিজম ঠিক, এটা কিন্তু চিন্তার বিষয় দেশের জন্য। এই জন্যই আজকাল আপনাকে সাম্প্রদায়িক, কমিউনাল, হিন্দু মুসলিম করা মানুষ বলছে। এমনটা হলে আসলে কি মানে কাউকে নতুন ডিকশনারি লিখতে হবে, কারণ সব ডিকশনারি খালি হয়ে গেছে। আমাকে গালিগালাজ করতে করতে সব ডিকশনারি শব্দ শেষ হয়ে গেছে। এখন ওদের কাছে কোনো গালাগালি বেঁচে নেই। তো ঘুরে ফিরে সেই হিন্দু মুসলমান বলা ছাড়া ওদের ভোট ব্যাংক জাগাতে পারছে না ওরা, কারণ কাজ তো কিছু করেনি। 60 বছর ধরে কোনো মুসলমান বাচ্চার পড়াশোনা করালে, কাউকে থাকার জন্য ভালো ঘর দিলে, কাউকে টয়লেট দিলে, ওদের ঘরে বিদ্যুৎ দিলে, কিন্তু সেই সব কাজ তো ওরা আদৌ কিছু করেনি। শুধু ভয় দেখাও, ওরা এলে কেটে ফেলবে, এটা হচ্ছে মোদি,
তারপর এতে আবার যোগী জুড়ে দিয়েছে। এখন এই ভয় দেখানো হয়, ভয় ভয় ভয়। এখন মুসলমান সমাজেও এসব দেখার দৃষ্টিকোণ কিন্তু বদলে যাচ্ছে, ঠিক আছে? আমি মোল্লা মৌলানাদের কথা বলছি না, ওদের ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে, হিন্দুদের মধ্যেও এমন লোক থাকে, আমি ওদের কথা বলছি না। ইন জেনারেল আমার তো অনেক লোকের সঙ্গে ইন্টারাকশন হয় না, আর আমার অভিজ্ঞতা হলো এই যে ভয় দেখানো কথাবার্তা, তাতে তো ওরা প্রভাবিত হচ্ছে না। ওরা বুঝতে পারে যে এখন ভোটের সময় চলছে, তাই এসব বলছে। মোদিজি, আজ অবধি কোনো লিডারের সাহস হয়নি বলে যে মুসলমানদের সংরক্ষণ দেওয়ার প্রয়োজন নেই, মুসলমানদের সংরক্ষণ দেওয়া ভুল, আর আপনি তো প্রকাশ্যে নির্বাচনে বলে বেড়াচ্ছেন। আমি কংগ্রেস পার্টিকে গত 1 মাস ধরে বলে যাচ্ছি যে আপনারা দেশকে লিখিত গ্যারেন্টি দিন। 1, আপনি ভারতের সংবিধানকে বদলাবেন না। দ্বিতীয়ত, সংবিধান বদলিয়ে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেবেন না। তৃতীয়ত, এসসি এসটি ওবিসির সংরক্ষণ কমিয়ে দিয়ে আপনারা ধর্মের ভিত্তিতে ভোট জেহাদিদের সংরক্ষণ দেবেন না। লিখে দিন, দিচ্ছে না। দেশকে দাও না ভাই, বয়ান পর্যন্ত দেওয়ার সাহস নেই। কি বলে যে আরে ভাই ম্যানিফেস্টো দেখো। আমি জানতে চাই যে কোন কংগ্রেসের ম্যানিফেস্টো এটা লেখা আছে যে ও কারাপশন করবে না বা করবে? কারাপশন করবে না এমন ওদের ম্যানিফেস্টো কোথায় আছে কি কোথাও? কংগ্রেসের গত 50-60 বছরের ম্যানিফেস্টো দেখে নাও, একটা ম্যানিফেস্টোতেও ওরা কারাপশনের কথা উল্লেখ করেছে কি? একবার বলুন না। কারাপশন করে না করে না? এখন আমি প্রশ্ন করব যে কারাপশন কেন করছে? ওরা বলবে আমাদের ম্যানিফেস্টো দেখো, কোথাও লেখা আছে কি? আর এমন থোড়েই হয় ভাই। আর আপনারা দেখে নিন, ডক্টর মনমোহন সিং এর বয়ান দেখুন, এই যে এই শাহজাদার বয়ান দেখে নিন। ওদের ম্যানিফেস্টোতে এটা বলা আছে যে ঠিকাদারি এবার ধর্মের ভিত্তিতে দেওয়া হবে, অর্থাৎ কোথাও ব্রিজ বানানো হচ্ছে। তো আজকের দিনে ঠিকাদারি কিভাবে দেওয়া হয়? যে ওদের কাছে রিসোর্সেস কত আছে, ক্যাপাবিলিটি কেমন আছে, এক্সপিরিয়েন্স কেমন, ট্র্যাক রেকর্ড কেমন, আর্থিক ক্ষমতা কত আছে, টেকনোলজিক্যাল ক্ষমতা কেমন, সব কিছু দেখে টেন্ডারের মাধ্যমে কোনো ব্যক্তি এটা পায়। এখন এরা কি বলে যে এর মধ্যে সংরক্ষণ রাখো। এখন আপনারা আমায় বলুন, এভাবে ব্রিজ বানানো হয় নাকি এখন আপনার ভোটে জেতা ছাড়া আর কোনো কাজ আছে কি? শুধু এই নয়, ওরা এটা পর্যন্ত ম্যানিফেস্টোতে বলেছে যে খেলাতেও এখন ওই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ আনবে। আরে ভাই, খেলোয়াড় ভোর 4টের সময় উঠে ঘাম ঝরিয়ে তারপর গিয়ে খেলোয়াড় হয়। জীবনের 15-20 বছর ওরা কাটিয়ে দেয়, আর আপনি বলবেন তুমি যাও ভাই, তুমি ওই মায়ের পেট থেকে হয়েছ, তুমি সরে যাও, ও ওই মায়ের পেট থেকে হয়েছে, ও এদিকে চলে আসবে। এটা কিভাবে সম্ভব? এমন সাহস ওদের? এইসবও ওরা ম্যানিফেস্টোতে লিখেছে। তো দেশ এভাবেই চলবে নাকি? আমাদের মন্ত্র হলো সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু মোদিজি, এমন কথা খান মার্কেট গ্যাংয়ের নাম নিয়ে আজ অবধি কারোর বলার সাহস হয়নি, আপনি বলছেন খোলাখুলি। কথাটা এই যে আমার জন্য চোখের জল ফেলার কেউ নেই। আমি দেশের জন্য বাঁচি, আমি দেশের জন্য লড়ছি, আর প্রতিটি মুহূর্ত দেশের জন্যই আমার, আর সেটা আমি ব্যর্থ হতে দেব না। আমি আমার প্রতিটি মুহূর্ত দেশকে দিচ্ছি, কিন্তু আমি ওয়েস্টেজ হতে দেব না আমার একটা মুহূর্ত। আর সেই জন্য যা কিছু ভুল হচ্ছে আপনারা আমায় বলুন। কাল আমাকে একজন পাঠিয়েছে 9000-এরও বেশি এমন জায়গা আছে, ইনস্টিটিউশনস আছে, যেখানে এরা এসসি এসটি ওবিসির সংরক্ষণ শেষ করে দিয়েছে, মাইনরিটির নাম দিয়ে সংরক্ষণ বন্ধ করে দিয়েছে। একটা পিএসইউ কেউ যদি আপনি প্রাইভেটাইজ করেন, কংগ্রেস পার্টির অধ্যক্ষ হাউসে চেঁচাতে থাকে আপনি প্রাইভেটাইজেশন এত করছেন,
যে এতে SC/STর কোটা চলে যাবে, তো দলিতদের চাকরির কি হবে? আপনি ৯,০০০ ইনস্টিটিউশন থেকে SC/ST OBCর কোটা শেষ করে দিয়েছেন। যদি এই প্রশ্নটা আমি করি, আর এই যে খান মার্কেট গ্যাং রয়েছে, ওরা মোদি বাঁ পা আগে ফেলেছে কেন, ডান পা কেন রাখেনি, তাই নিয়ে এক সপ্তাহ দেশের সময় বরবাদ করে, তো ওদের এইটুকু মনে হয় না যে SC/ST OBCর সংরক্ষণকে রক্ষা করার জন্য ওদেরও কথা বলা উচিত? কেন চুপ করে আছে? আর তখন আমি খোলাখুলি বলি যে এটা একটা ইকোসিস্টেম যা ওদের পাপকে প্রশ্রয় দেওয়ার কাজ করে, আর অন্যদের ভালো ব্যাপারটাকে মন্দে কনভার্ট করায় নিজেদের পুরো শক্তি লাগিয়ে দেয়, আর দেশকে এ বিষয়ে সচেতন করতে চাই আমি। আর এখন যখন সব জায়গায় ফেল হয়ে গেছে, তো এরা জুডিশিয়ারির রাস্তা নিয়েছে, আদালতে গিয়ে বসে থাকা, চেঁচামেচি করা আর পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করা। এটা খুবই চিন্তার বিষয় দেশের জন্য। আপনার যোগ্যতা আছে, ক্ষমতা আছে, সব আছে, গণতন্ত্র আছে, নির্বাচনে দাঁড়াও, পার্লামেন্টে এসো, বক্তব্য রাখো, সরকার ভুল করছে তাহলে আটকাও, পদ্ধতি আছে, করবে না, শুধু পরিবেশ দূষিত করবে। আর মমতা দিদি বলছেন যে হাইকোর্টের সিদ্ধান্ত আছে এই সংরক্ষণ নিয়ে, উনি মানবেন না। এখন এটা বলে যে মোদি সংবিধান বদলে দেবে। এখন ইন্দিরা গান্ধী বলেছিলেন হাইকোর্টের ফয়সালা আমি মানব না, এমার্জেন্সি আনেন। এরা এই ধরনেরই লোক, এরা গণতন্ত্রকে মানে না। এদের কাছে নির্বাচন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই, নির্বাচন ক্ষমতা পাবার একটি পদ্ধতি মাত্র। ওদের শ্রদ্ধা গণতন্ত্রে, মতদানে, সংবিধানে, ভারতের রুলস অ্যান্ড রেগুলেশনে মোটেই নেই। আর সেই জন্যই আমি যে পরিবারতন্ত্রের বিপক্ষে কথা বলি, কেন বলি? কারণ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা যখন শেষ হয়ে যায়, তখন গিয়ে আপনার পরিবারের ওপর ভরসা করতে হয়। আর এই সমস্ত লোক, কেউ আমাকে বলুক, কেউ কোনো কনস্টিটিউশনে গিয়ে যদি বলে আমি আমার ছেলেকে আপনাদের সঁপে দিচ্ছি, এটা কি ধরনের গণতন্ত্র বলুন? এটা কেমন গণতন্ত্র? আমাদের জনতাই ঠিক করবে, কিন্তু এটা ওর বাবার কনস্টিটিউয়েন্সি। সেটাই তো কথা। অ্যালবাম দেখিয়ে আসছে, আর ওই ঠাকুমা থেকে শুরু হয়েছে অ্যালবাম। সালাম ইন্ডিয়াতে আমাদের সঙ্গে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটা আমরা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর প্রশ্নের ঝড় বইতে থাকবে। ওয়েলকাম ব্যাক। আমাদের সঙ্গে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা ওনার সঙ্গে পালন করছি নির্বাচনী উৎসব। মোদীজি, একটা বড় অভিযোগ রয়েছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, কেউ বেলে আছে, কেউ জেলে আছে, তো লড়বে কি করে? যারা সব লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে, এখন দেখুন, নাচতে না জানলে তো উঠোন বেঁকাই, এমন বলে না সবাই? হ্যাঁ, হ্যাঁ। উঠোনটাই বেঁকা। নাচতে না জানলে উঠোন আঙটে বেঁকা। হ্যাঁ, এমনই বলা হয়। এখন পরাজয় নিশ্চিত। এখন প্রশ্ন এটাই যে একটা হলো যে মরাল ভিক্টরি ঘোষণা করো, দ্বিতীয়ত হলো ইভিএমকে গালিগালাজ করো। এখন আপনারা দেখে থাকবেন যে তৃতীয় পর্বের পর ইভিএম ময়দানে এসে গেছে। ইভিএমের জন্য কান্নাকাটি, আগে কেন আসেনি, পরে কেন আসেনি, ডিউরিং ইলেকশন প্রতি সপ্তাহে সুপ্রিম কোর্টে বিবাদ করা হয়। মানে খুব ভেবে চিন্তে রণনীতির মাধ্যমে ভারতে গণতন্ত্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের গণতন্ত্র খুব জীবন্ত। ভারতের ভোটদাতারা কিন্তু খুবই সজাগ। ভারতের নির্বাচন প্রক্রিয়া খুব ট্রান্সপারেন্ট। এইসবের ওপরেই ওরা প্রশ্ন তুলতে চায়, যাতে পৃথিবীতে, আর এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটা গুরুত্বের সঙ্গে ভাবুন। আর যারাই ভারতকে ভালোবাসে তাদের সবাইকেই সংকট বুঝতে হবে যে এই ব্যাপারটা শুধু ইভিএম বলে নির্বাচনে পরাজয়ের ব্যাখ্যা করাই নয়, ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়াকেই
পৃথিবীতে প্রশ্নের মুখে দাঁড় করানো যায়, এটাই হলো ওদের উদ্দেশ্য। ভারতের অসম্মান, ভারতের পৃথিবী জুড়ে অসম্মান হোক, এইটাই হোক, আর মোদি যেন সরে যাক। আজ পৃথিবীতে যত ইলেক্টেড গভর্নমেন্ট আছে, মানে ট্রু সেন্সে ডেমোক্রেটিক বডি আছে, এই ভোটের পর ভারতের প্রধানমন্ত্রী পৃথিবীর সিনিয়র ক্যাটাগরিতে এসে যাবে। প্রতি গ্রুপে উনি সিনিয়র মোস্ট হবেন ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে। এরা এখন থেকে হিসেব করছে যে এদের যে অ্যাডভাইজার রয়েছে, আর এটা তো এমন হবে, এখন এমন হবে, তখন তেমন হবে, সেই ভয়ই এরা এমন করছে। আর এতে দেশের খুব রাগ। আর লেভেল প্লেইং, এই যে ইলেকশন কমিশনকে গালিগালাজ করা, আমাদের দেশের নির্বাচন ব্যবস্থায় বলা আছে যে যদি কোনো পার্লামেন্টের সিটে যদি কোনো ক্যান্ডিডেটের মৃত্যু হয়ে যায়, তাহলে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়, ঠিক আছে? যদি কোনো পার্লামেন্টের ক্যান্ডিডেট তার স্বর্গবাস হয়ে যায়, সেই নির্বাচন স্থগিত হয়ে যায়, দিনটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়। কেউ আমাকে বলুন যে রাজীব গান্ধী নামের এক ব্যক্তি, যিনি পার্লামেন্ট নির্বাচনের একজন ক্যান্ডিডেট ছিলেন, ওনার সন্ত্রাসবাদে মৃত্যু ঘটে, ওনার সিট ক্যান্সেল হওয়া উচিত ছিল, বন্ধ করা উচিত ছিল ভোট, কিন্তু সেই সময় নির্বাচন কমিশনার পুরো দেশের নির্বাচন বন্ধ করে দেয়। কোনো লজিক ছিল না। আর প্রায় ২১-২২ দিন পর ওনার অস্থিভস্য নিয়ে সমস্ত দেশে যাত্রা করা হয়, তারপর ভোটের দিন ঠিক করা হয়। কেমন লেভেল প্লেইং ফিল্ড ছিল এটা? দেশের ইলেকশন কমিশন তারপরে স্বয়ং নিজে কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে আদবানি বাবুর বিরুদ্ধে ভোটে দাঁড়ান। আপনারা ইলেকশন কমিশনের কথা বলছেন? আর সেই জন্য যে ন্যায় সঙ্গত ব্যাপার হচ্ছে, ওদের তো লেভেল প্লেইং ফিল্ড বলে মনে হবে না। এটা স্বাভাবিক, কারণ ওরা আজ পর্যন্ত স্পেশাল ক্যাটাগরি, স্পেশাল সুবিধা নিয়ে এসেছে। আমার পার্টির সভাপতি, পৃথিবীর সব থেকে বড় পলিটিক্যাল পার্টি, মাননীয় অপোজিশন পার্টি, ২৬ জানুয়ারি ১৫ই অগস্টে আমাদের পার্টির সেই সময়ের সভাপতির সপ্তম-অষ্টম লাইনে গিয়ে সিট হতো। পার্টির অধ্যক্ষ এই দেশের ইকোসিস্টেমকে নোটিস করার কারো মুড ছিল না। রাজনাথ বাবু অধ্যক্ষ ছিলেন, আর আমি দেখছি ১৫ই অগস্ট ওদের একজন এমপি, যিনি পার্টির সভাপতিও ছিলেন না, ওনার চতুর্থ পঞ্চম রোতে সিট ছিল। সারা দেশে ঝড় তুলে দিল, অপমান করেছে। মানে এ কেমন ধরনের অভিযোগ সব? হ্যাঁ, কার হয়ে অভিযোগ করছেন আপনারা? আমার প্রশ্ন এদের নিয়ে, এটা কি গণতন্ত্র নাকি? এটা লেভেল প্লেইং ফিল্ড হলো? আর যখন সত্যি বলি তখন আপনাদের খারাপ লাগে। আর যদি সত্য বলার কোনো শাস্তি থেকে থাকে, তা সহ্য করার জন্য আমি প্রস্তুত আছি। দেখুন, ওদের একটা বিষয় খুব খারাপ লেগেছে যে নির্বাচনের আগে দুজন মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়ে দিয়েছেন। কেউ জেলে পাঠায় নাকি? আমাকে বলে দিন। আপনারা নোটের পাহাড় কি দেখেননি? নোটের পাহাড় দেখে আপনাদের কি মনে হয়েছে? এসব কি পরিশ্রমে কামাই করা টাকা ছিল কি? নোটের পাহাড় ধরা পড়েছে। এখন নোটের পাহাড় ধরা পড়বে আর সরকার কিছু করবে না, তখন আপনারা বলবেন আরে কিছু অ্যাডজাস্টমেন্ট হয়েছে নিশ্চয়ই। আপনারা এটাই বলবেন। আপনি দিল্লির বাচ্চাদের জীবন নষ্ট করে দিচ্ছেন প্রতিটি স্কুলের পাশে মদের দোকান বসিয়ে, মানে জাস্ট করাপশন করার জন্য। আর ন্যায় প্রক্রিয়ায় যদি কেউ সত্যিই জানতে চায়, তাহলে সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর জন্য কাল কি বলেছে, দিল্লির মন্ত্রীর জন্য দুদিন আগে হাইকোর্টে কি বলেছে, কে নেয় সিদ্ধান্ত? আমরা নয়। না আমরা কাউকে জেলে পাঠাতে পারি, না আমরা কাউকে জেলে রাখতে পারি। এই সিদ্ধান্ত আদালত নিয়ে থাকে। এবং আমার অভিমত, যদি রেলওয়ে টিকিট চেকারকে আপনি মাইনে দিয়ে থাকেন, তার কাজ হলো ট্রেনের টিকিট চেক করা আর বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করা। এটাই ওর কাজ। আপনি যে কাজ করছে তার প্রশংসা করবেন কি না?
ধরে নিন কোথা থেকে হেরোইন আটক হয়েছে, 1500 কোটির। হেরোইন আটককারীর আপনি প্রশংসা করবেন কি করবেন না? কোনো গ্রামে কোনো এলাকায় চুরি হয়ে গেছে, আর কোনো পুলিশ পরিশ্রম করে চোরকে ধরে ফেলেছে, তো গ্রামবাসীরা মিলে তাকে সম্মান দেখায় না দেখায় না? ইডি 2200 কোটি ক্যাশ আটক করে নিয়ে এসেছে, দেশের পাবলিকলি ইডিকে সম্মান দেখানো উচিত। চেঁচামেচি করার মানে হলো 2200 কোটি টাকা আপনার গেছে। আপনাদের মধ্যে কারুর দুঃখ হয় কি 2200 কোটি টাকা ধরা পড়েছে বলে? আপনাদের মধ্যে কারুর দুঃখ হয়েছে কি? যার দুঃখ হয়েছে সে কাঁদছে, তারা চেঁচাচ্ছে, মানে 2200 কোটির মধ্যে ওদের ভাগ রয়েছে। এখন ওদের 10 বছরে 34 লাখ টাকা ধরা পড়েছিল, একটা বাচ্চা স্কুল ব্যাগে নিয়ে যেতে পারে সেইটুকুই। আমরা 2200 কোটি ধরেছি, তার মানে 70টা টেম্পো চাই, 70, ওটা ভরার জন্য। ইডি কাজ করছে, আর আমার তো অ্যাজ আ প্রাইম মিনিস্টার 14তে আমি এই বিষয় নিয়ে ভোটে লড়ে এসেছি। দেশের জনতা এই কাজের জন্য আমাকে এখানে বসিয়েছে। মোদিজি, আগে এমন হতো না, আপনি এটা শুরু করেছেন। কোনো নেতাকে ধরা হতো না, ওরা দেখুন, রাজনীতিতে আসতেন এই জন্যই যে যাতে বেঁচে দেশের যেতে পারেন। জনতাও এটাই বলে। আপনি ছোট ছোট লোকেদের তো জেলে ঢুকিয়ে দেন, ঠিক আছে, আর বড় বড় খেলোয়াড়রা পালিয়ে যায়, কিন্তু এখন আর হবে না এটা। আমাকে নিয়ে কোনো খবরের কাগজে কিছু ভালো লিখবে, তার জন্য আমি সরকার চালাই না। কোনো টিভিতে আমাকে নিয়ে ভালো হেডলাইন হবে, সেই জন্য আমি সরকার চালাই না। আমি দেশের মানুষের জীবন ভালো হোক, দেশ থেকে ভ্রষ্টাচার চলে যাক, সেই জন্যই আমি সরকার চালাচ্ছি। মালা পরার জন্য আমি উন্মুখ নই। আপনার সরকারের কাজকর্ম নিয়ে একটা ছোট ভিডিও আছে আমার কাছে। অনেক বৃদ্ধ মহিলা যারা আপনার কাজ সম্পর্কে আলাদা আলাদা জবাব দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সেসব অ্যাভেলেবেল আছে, খুবই ভাইরাল হয়েছে। আমি আপনাকে দেখাতে চাই একবার। मोदी जी पसंद है? अरे लीजिए, वो कहे वाली बात है। सबसे बेस्ट काम कर रहा, सबसे उन्नति हो रहा है देश का। मोदी अच्छा नहीं तो और कौन अच्छा है? इतना पार्टी आया, इतना गया, कोई देश का भलाई किया? वो जब तक रहेंगे तब तक देश चलाएंगे। पैर दिया, अच्छा लैट्रिन दी, पानी दिया, पेंशन दी, वोटा देता है मेरे को। अच्छा वोट तो दोगे? वोट देंगे जरूर, ब्लॉक में देंगे, अच्छा। चाहे कुछ ना मिला। अरे हम कहिए नहीं कि योगी मोदी के लिए काम ऊपर होगा, खाना हम देखा दूसरे के वोट कहीं के दे, हमें खाएगा देना, पैसा देना, सच्चो? सब का झूठे। घर हमारा बना दिया, अच्छा शौचालय हमारे बना दिए, 500 रुपए तिल चढ़ा हमारे। और क्या भाई, माँ तो मोदी रहेगा जब तक मेरी जिंदगी। और क्या, ऐसी सरकार तो आई नहीं जैसी सरकार है भाई। প্রথমে তো আমি এই মায়েদের প্রতি কৃতজ্ঞ যে তারা এমন মুক্ত মনে আমাকে আশীর্বাদ করছে। কিন্তু মিডিয়া জগতের লোকেরা একটু অ্যানালিসিস করুন, বড় বড় নেতারাও এত সূক্ষ্মভাবে, এত স্পষ্টতার সাথে বলে না যতটা একজন লোক অভিজ্ঞতা থেকে বলে। মানে এরা সত্য বলছেন। এইসব শব্দ শুধু সুন্দর নয়, এটা ভেতর থেকে স্বতঃস্ফূর্ত আসা এক আশীর্বাদের ভাষা। আর এইটাই আমার শক্তি। আর আমার সরকারের যদি কোনো বিশেষত্ব থাকে তো এটাই লাস্ট মাইল ডেলিভারি, একেবারে শেষ ব্যক্তি পর্যন্ত পরিকল্পনাটা পৌঁছানো চাই। আর আমি খুব খুশি যখন এগুলো শুনি, আমি খুশি হই যে কাজটা আমি করতে পেরেছি। আর আমি সেই জন্য, আর আমি দুটোই, যে কারণেই মায়ের আশীর্বাদ দেন সেটাও আমি ততটাই মনোযোগ দিয়ে করি, আর চন্দ্রায়ন যায় তো সেটাও আমি ততটাই মনোযোগ দিয়ে করি। আমি সব সর্বাঙ্গীন বিকাশের পক্ষে, আর আমি চেষ্টা করি, এবং এই মায়েদের আশীর্বাদ আমার সঙ্গে আছে, এটাই আমার বড় সৌভাগ্য। মোদিজি, আপনি সবসময় বলেন যে এই যে পয়সা লোকেদের কাছে ডিরেক্ট পৌঁছয়, সেটা ডিজিটাল তাই পৌঁছয়। এস জয়শঙ্কর আপকে আদালতে একটা ইন্টারেস্টিং ঘটনা বলেছিলেন যে যখন ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দেখানো ছিল, উনি আমেরিকায় নিজের ছেলের সঙ্গে দেখা করতে গেছিলেন। রেস্টুরেন্টে দেখতে চাইলে উনি নিজের মোবাইল থেকে দেখিয়েছিলেন, আর ছেলে পকেট থেকে কুচকোন একটা কাগজ দেখিয়েছিল।
তো ওনার মনে হয়েছিল যে এটা হলো ভারত আর এটা আমেরিকা। এসব খবর শুনলে খুব আনন্দ হয়, কিন্তু পার্লামেন্টে দেশের সুপ্রিম কোর্টে যার জোর চলে, এমন ব্যক্তি যিনি কখনো দেশের অর্থমন্ত্রী ছিলেন দীর্ঘকাল ধরে, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে এটা বলছেন যে এই দেশে মোবাইল কে জানে, ইন্টারনেট কে জানে, এর ফিনটেকের সঙ্গে কিসের লেনদেন। আর এটা খুব পুরনো কথা বলছি না, কয়েক বছর আগের ঘটনা। আর অন্যদিকে আমার দেশ ডিজিটাল ইন্ডিয়া, আর অন্যদিকে G20 সামিটে আমি দেখেছি পৃথিবীর সব দেশ আমাকে প্রশ্ন করত যে এত বড় রেভলিউশন এলো কিভাবে। এবং যখন লোক আজও বিদেশ থেকে অতিথি আসে, ওদের এমবেসি ওদের কোনো ঠেলাওয়ালার কাছে নিয়ে যায়, আর এটা দেখায় যে দেখো এরা অনলাইনে পয়সা নেবে বলছে, অনলাইন নেবে, ল্যাঙ্গুয়েজ জানে না তাও। আর সেই জন্য আমাদের দেশে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়। কোভিডের সময় পৃথিবীর প্রচুর দেশে, উন্নত দেশেও নিজের নাগরিকদের টাকা দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু দিতে পারেনি, কারণ কোনো মেকানিজমে ছিল না। আজ যখন আমি কিষাণ সম্মান নিধি দিই 2000 টাকা বছরে 3 বার, আমার 30 সেকেন্ড লাগে 11 কোটি অ্যাকাউন্টে টাকা জমা করতে। 30 সেকেন্ড। আমার কাছে টেকনোলজি, যেমন আমরা ভ্রষ্টাচারের বিরুদ্ধে যুদ্ধ করছি, এক তো এই যে এজেন্সি ওরা নিজেদের কাজ করে, কিন্তু আমিও টেকনোলজির মাধ্যমে ট্রান্সপারেন্সি আনার কাজ করে যাচ্ছি। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আমরা প্রায় 35-38 কোটি লাখ কোটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছি 10 বছরে। রাজীব গান্ধী বলতেন 1 টাকা দিল্লি থেকে বেরোলে পড়তো 15 পয়সা পৌঁছয়। এখন ওটা কোন পাঞ্জা সেই 85 পয়সা মেরে দিত, কারণ ওই সময় তো পার্লামেন্ট থেকে পঞ্চায়েত পর্যন্ত ওদেরই সরকার ছিল। আর এখন পাঞ্জার হাতে ঝাড়ুও চলে এসেছে। তো আগে পাঞ্জা 85 পয়সা মারতো, এখন 95 পয়সা মারবে, কারণ সাফাইয়ের সুবিধা বেড়ে গেছে ওদের। এখন সেই জন্যে আপনি দেখুন, ওই হিসেবে আমি দেখব এই 38 লাখ করোড় রুপিজ যদি সেই জমানার পদ্ধতিতে চলতো, তাহলে প্রায় মোটামুটি 28 লাখ কোটি টাকা কোনো পাঞ্জায় মেরে দিয়ে থাকতো। এখন এই টাকা সরাসরি যায়, ওদের অ্যাকাউন্টে যায়, তাই এমন কথা বলতে পারে। এই যে হৃদয়ের স্বর বেরোয় না, এবং ওদের মনে হয় যে দিল্লিতে ওনাদের সন্তান বসে আছে, তারই প্রভাব এটা। দেখুন, সরকার তো আগেও ছিল, বিউরোক্রেসি এটাই ছিল, সিস্টেমও এটাই ছিল। তাহলে আপনি এমন কি বদলে দিয়েছেন যাতে সরাসরি এই টাকা যায় আর বৃদ্ধারা এইভাবে কথা বলে? দেখুন, সব থেকে বড় কথা, আমাদের দেশে এখন পর্যন্ত যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারা বেশিরভাগ কেন্দ্রেরই রাজনীতির অংশ ছিলেন। খুব কম প্রধানমন্ত্রী আছেন যিনি রাজ্যে কাজ করে এখানে এসেছিলেন, এবং যারা এসেও ছিলেন খুব কম সময়ের জন্য তারা সুযোগ পেয়েছিলেন। আমি দেশের প্রথম এমন প্রধানমন্ত্রী হয়েছি যে দীর্ঘ সময় পর্যন্ত, লংগেস্ট টেনিওর আমি রাজ্যে কাজ করেছি। একটা ভালো রাজ্যের দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী থেকে এসেছি, আর সেটাও এমন এক মুখ্যমন্ত্রী যে কাজ করতে, এমন মুখ্যমন্ত্রী মানে শুধু ফাইল দেখা মুখ্যমন্ত্রী নয়, পরিবর্তনের ভিশন নিয়ে কাজ করা। তো আমার কাছে সেই অভিজ্ঞতা ছিল। এক তো সেই অভিজ্ঞতা, আর ছোট একটা কাজ করেছি। প্রথমবার আমি মিডিয়ার সামনে কথাটা বলছি, আমি যখন, এটা বলতে একটু বেশি সময় যাবে, মানে আপনার দর্শকরা আবার ক্লান্ত হয়ে পড়বে না তো এতে? না না, কেউ বিরক্ত হবে না। আচ্ছা, আপনারাই বলুন না। ব্যাস দুটো অভিজ্ঞতার কথা আমি বলতে চাই, যাতে আপনারা বুঝতে পারবেন যে কাজ কিভাবে হয়ে থাকে আর কিভাবে করা উচিত। হঠাৎ আমাকে মুখ্যমন্ত্রী হতে হয়েছিল 7ই অক্টোবর 2001-এ।
আমি কখনো এমএলএ হইনি, আমি কখনো পুলিশ থানাও দেখিনি, আমি কোনো কিছু সরকার টরকার কিছুই বুঝি না। ফ্যাক্ট অফ মাই লাইফ। হঠাৎ আমি মুখ্যমন্ত্রী হয়ে যাই। তো ভূমিকম্প হয় ওখানে। ভূমিকম্পের মানে কয়েক মাস পরে আমি কাজে আসি। তো কয়েকদিন পরেই আমি ভূমিকম্পের এরিয়া দেখতে চলে যাই, কারণ এই শতাব্দীতে ওটাকে পৃথিবীর এক বড় ভূমিকম্প বলে মানা হয়। তো আমি দেখি যে মানুষ ৭-৮ মাস কেটে গেছে, তখনও অভিযোগ করছে। ঠিক আছে, কোনো পরিবর্তন আমার নজরে পড়ছে না। তো এসব দেখে আমি ফিরে আসি। আমি আমার অফিসারদের ডাকি। আমি ওদের প্রশ্ন করি যে, ভাই কি হচ্ছে, কিভাবে হচ্ছে সবকিছু, ভবিষ্যতে কি করবে? তো ওরা বলে যে, স্যার মার্চ মাস নাগাদ এটা হবে, মার্চ মাস নাগাদ ওটা হবে, মার্চ মাসে এটা হবে। তো আমি বলি যে, তোমার মাথায় এই যে ফিন্যান্সিয়াল ইয়ার ঢুকে গেছে, এভাবে কিন্তু চলবে না। এখান থেকেই আমার প্রথম লড়াই শুরু। আমি বলি, আপনাদের মাথা থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার মুছে ফেলো, মার্চ মাস ভুলে যাও। ২৬শে জানুয়ারি ১ বছর হবে, সারা পৃথিবীর মিডিয়া বুঝে আসবে, আর ওরা ঘুরে দেখবে, তখন বোর্ড নিয়ে আপনারা দাঁড়িয়ে থাকবেন না যে মার্চ মাসে আমরা এটা করব। আমাকে বলুন আপনারা যে ডিসেম্বর এন্ড পর্যন্ত কি পারবেন। সারা প্রোগ্রাম প্রিপন করুন। তখন ওদের মনে হয়েছিল যে আরে এই লোকটা তো বোঝে। তো তখন আমি বলি, বোধহয় ওই 43 ব্লক ছিল বোধহয়, যা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো আমি অফিসারদের বলি, প্রত্যেক সচিব ব্লকে যাবে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে সেখানেই থাকবে ভূমিকম্পগ্রস্ত অঞ্চলে। সোমবার ৫টার সময় মিটিং হবে, রিভিউ মিটিং। আর যে ব্লকে আপনি যাবেন, আপনি এটা ধরে নেবেন যে আপনি সেই ব্লকের চিফ মিনিস্টার। আপনি চিফ মিনিস্টার করে আসুন, আমি বললাম। ওনারা যান আর তারপর ফিরে আসেন। আমি মিটিং করি। বলে, স্যার এটা তো হতেই পারে না। আমি বলি, কেন? আমাদের নিয়ম এরকম। নিয়ম কে বানিয়েছে? বলে, আমরা বানিয়েছি। কেন? না, এয়ার কন্ডিশন রুমে বসে বানিয়েছেন। যখন ওরা ঘুরে আসে তখন বুঝতে পারে যে সরকারের বানানো নিয়মই সাধারণ মানুষের বিপক্ষে। আমি বলি, আমি বলেছেন আপনি ব্লকের সিএম, আমাকে বলুন যে আমার সিএম কিভাবে কাজ করবে। ওরা তখন পুরো নিয়ম বদলায়, রেগুলেশন বদলায়। ওরা বোঝে যে প্র্যাকটিক্যাল হতে হবে, এবং সত্যি সত্যি ডিসেম্বর এন্ডের আগে এত ভালো কাজ করা হয় যে আমি জানুয়ারিতে দিল্লিতে এসে প্রেস কনফারেন্স করি। আমি দিল্লিতে পৃথিবীর সমস্ত এম্বাসিদের ডেকেছিলাম, কারণ সব দেশই কিছু কিছু সাহায্য করেছিল গুজরাটকে। আর আমি বলেছিলাম, ভাই জানুয়ারিতে সারা পৃথিবীর মিডিয়া ওখানে পৌঁছবে, আর মিডিয়ায় আপনারা দেখে নেবেন, প্রশংসা ছাড়া আর কিচ্ছু হবে না, প্রশংসা ছাড়া কিচ্ছু না। তো গভর্নেন্সকে কিভাবে, ওই বিউরোক্রেসি, ওই নিয়ম, ওই সব। তারপর আমি এখানে এসে কি করেছিলাম, দ্বিতীয় ঘটনা বলছি। আমি সব সচিবদের নিয়ে মিটিং করি। বড় বড় লোক ছিল, আমার মতো হাজার হাজার নেতাদের যারা দেখে নিয়েছে, কেউ কেউ তো এমন ছিল যারা ২-৪ জন প্রধানমন্ত্রীও দেখে নিয়েছে। তাদের জন্য তো এসব চুনোপুটি ব্যাপার, এটাই বাস্তব। তো আমি মিটিং করি। আমি বলি, ভাই একটা কাজ করতে হবে। আপনারা যখন মসৌরি থেকে বেরিয়েছিলেন, প্রথম পোস্টিং যখন আপনাদের হয় আইএএস এর, পরে তো অনেক বেড়ে গেছে সবকিছু, মানে প্রথমেই যেখানে চাকরি ছিল, ছোট কোনো এরিয়া হবে যেখানে আপনাদের পাঠানো হয়েছিল, আমি বলি আপনারা সেখানে ফেরত যান, সেই গ্রামেতেই যান, সম্ভব হলে পুরো পরিবার নিয়ে যান। আর সেই সময় কোথায় থাকতেন, অফিস কেমন ছিল, সেই সময় গ্রাম কেমন ছিল, সেই সমস্ত কিছু আপনার পরিবারকে দেখান, খরচা সরকার দেবে। আর ফেরত এসে আমাকে বলুন যে আপনি ওখান থেকে এখানে পৌঁছে গেছেন, যে গ্রামকে আপনি ছেড়ে এসেছিলেন সেটা কি অবস্থায় আছে। আমাকে কোনো ক্লাস নিতে হয়নি। সবাই এসে বলে যে, সাহেব আমাদের চোখ খুলে গেছে, আমরা ৩০ বছর আগে যেখানে গিয়েছিলাম সেই জায়গা তো একই অবস্থায় পড়ে আছে, আমাদের জীবন তো বদলে গেছে, আমাদের বাচ্চা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেছে, কিন্তু ওরা সেখানেই আছে। আমি বলি, কে বানিয়েছে এই নীতি? তো আমি ওদের রিয়েলাইজ করাই, আমি ওদের মোটিভেট করাই। সেই জন্যই সরকার ওই, ফাইল ওই, অফিস ওই, আইন ওই, নিয়ম ওই, কিন্তু যদি একটু পদ্ধতি পাল্টে দাও
তো পরিস্থিতি বদলে যেতে পারে, আর সেটাই আমি করছি। আমার প্রথম অভিজ্ঞতা দিল্লিতে ব্যুরোক্রেসির তখন হয় যখন আমি প্রধানমন্ত্রীর জনধন স্কিম নিয়ে আসি। আর আমি স্থির করেছিলাম যে ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছিল গরিবদের কাছে ব্যাংকের দরজা খোলার জন্য। ইন্দিরা গান্ধীর ভাষণ শুনে নিন আপনারা। আর সব ব্যাংক ওনারা রাতারাতি কবজা করে নিয়েছিলেন। আর আমি এখানে দেখি যে ৫০% দেশের লোক এমন যারা ব্যাংকের দরজা কখনো দেখেইনি। এরা সব কারা? এসসি, এসটি, ওবিসি, এরাই সব। আমি বলি প্রত্যেকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। তো সব ব্যাংকার বলে যে স্যার কিছু তো ওরা পুঁজি রাখবে। আমি বলি ১ পয়সাও নয়, বিনা পুঁজিতে খুলবে। তখন বলে স্যার স্টেশনারির খরচা হবে। আমি বলি স্টেশনারি খরচা আমি সরকারি বাজেট থেকে দেবো, কিন্তু সবার অ্যাকাউন্ট চাই। কিন্তু স্যার যখন আমরা ঘোষণা করব যারা আসবে না খুঁজতে হবে। যার অ্যাকাউন্ট নেই তার ঘরে যেতে হবে, খুঁজে নিয়ে এসো। আমাদের অরুণ জেটলিজি, উনি তখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। উনি তো এখানেই বড় হয়েছেন আপনাদের মাঝে, তো ওনার জগৎ একেবারেই আলাদা ছিল। তো উনি বলেন যে মোদিজি একদম নিচ পর্যন্ত। আমি বলি না, এমন নয়, আমি প্রতি সপ্তাহে মিটিং করব, কিন্তু আর আপনাকেও থাকতে হবে। তো প্রায় ৩০-৪০ জন অফিসারকে ডেকে প্রশ্ন করতাম আজ কতজনের অ্যাকাউন্ট খোলা হয়েছে, কোন ব্যাংকে কতজন। ভাবে প্রাইম মিনিস্টার এসব করছে? হ্যাঁ, এই প্রাইম মিনিস্টার এমনই। আর প্রথমবার ভারত সরকারের অফিসাররা বুঝতে পারে যে আসল সক্রিয় সরকারের মানে এই হয়। তারপর আমি ব্যাংকের লোকেদের সঙ্গে কথা বলি। আমি এক একটা ব্রাঞ্চে ফোন করতাম যে বলো ভাই তোমাদের এখানে কাজ এত ঢিলে কেন? কেউ ভালো করলে তাকে ফোন করতাম যে আরে ভাই তুমি তো খুব পরিশ্রম করেছো, তোমার এলাকায় তো সবার ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেছো, কি করে করলে? আমি প্রায় ৩ মাস এতে লেগেছিলাম। আর আজ আমার গর্ব হয় যে আমাদের দেশের প্রতিটি গরিবের ব্যাংক অ্যাকাউন্ট আছে। আর সেই কারণে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করতে পারছি। যদি ওটা না হতো, আচ্ছা যখন আমি প্রথম অ্যাকাউন্ট খোলাতাম তখন লোকে বলতো আরে মোদিজির মাথায় কেউ তো ঢুকিয়েছে। ওদের জানা নেই যে মোদিজির ডিজাইন খুব দীর্ঘ। ওই সময় শুধু অ্যাকাউন্ট খুলতাম, আর এখন জীবন পাল্টে গেছে এর মাধ্যমে। আর আজ লাখে লাখে টাকা ওদের ব্যাংকে জমা হচ্ছে। যারা কোনোভাবে চালে ডালে টাকা লুকিয়ে রাখতো, আর কখনো স্বামীদের অভ্যাস, মানে দিল্লির মতো আর কি, মানে সরকার থাকলে মদ খাওয়ার অভ্যাস ধরিয়ে দিয়েছে আর কি, তাহলে ওখান থেকে সেই পয়সাও চলে যেত। তো আমি কিন্তু অনেক জীবন বাঁচিয়ে দিয়েছি। ওনারা তো ভালোই করেছিলেন, একটার সঙ্গে একটা বটল ফ্রি। এর কারণ ছিল উনি প্রতিটি বোতলে কমিশন পেতেন। ওনার মানে দুর্নীতি বোতলে ছিল, আর সেই জন্য উনি ফ্রি দিতেন। ওনার কমিশন তো পাক্কা ছিল। উনি তো এটা বলেছেন যে বাকি জায়গায় তো নোটের বান্ডেল পাওয়া যায়, আমার এখানে তো চালানাও পাওয়া যায়নি। আসলে কি হয়েছে যে উনি অফিসার ছিলেন, উনি জানেন সরকার কিভাবে কাজ করে। ওরা তো ঠিক খুঁজে নেবে। যে 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 অভিজ্ঞ চোর হয় না, তার অনেক সুবিধে থাকে। যে সরকারে থাকা অফিসার হবে তার জানা থাকে যে ইডি এভাবে যাবে, সিবিআই এভাবে যাবে, বা এটুকু খুব ভালোভাবে রাখলে তাহলে প্রবলেম হবে না, এটুকু মানে ঠিক করে রাখে। যেমন আপনারা যে কোনো পলিটিক্যাল লিডার হলে ও কিন্তু স্বচ্ছন্দে বলে দিতে পারবে যে ও এভাবে করবে। আমরা প্রশ্ন করছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আপনাদের এই জোশ যেন না কমে। এই সওয়াল আর জবাবের পর্ব চালু থাকবে একটা ছোট্ট ব্রেকের পর। ওয়েলকাম ব্যাক। আমাদের সঙ্গে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর আমরা ওনার কাছে প্রশ্ন রাখছি ওনার ৫ বছরের কাজকর্ম নিয়ে। জনতার পক্ষ থেকে ২-৩টে প্রশ্ন আছে। সুধীর শেঠের একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন হলো যে যেসব আমাদের পরিবারের সদস্য এনআরআই যারা বাইরে থাকে, বারবার তারা আমাদের প্রশ্ন করে যে এত বেশি ইনফ্লেশন কিভাবে কন্ট্রোল করছে ইন্ডিয়ায় পোস্ট কোভিড আর এত যুদ্ধের পরেও। হ্যাঁ, উনি বলতে চাইছেন যে অন্যান্য দেশে যারা থাকেন তারা ওনাকে প্রশ্ন করে যে বাইরের এত মূল্যবৃদ্ধি হয়েছে ইউরোপে, আমেরিকায়, এটা মোদিজি কিভাবে কন্ট্রোল করে রেখেছেন? আসলে কি, আমি কোভিডের সময় অনেক মানুষের সঙ্গে দেখা করতাম। কোভিডের সময় ভিডিও কনফারেন্সে কথা বলতাম।
তো সারা পৃথিবীর আমি নোবেল প্রাইজ উইনার এমন সব মানুষদের প্রশ্ন করতাম যে ভাই এমন সিচুয়েশনে কি করা যায়। আর আমি আপনারা এখানে দেখে থাকবেন যারা সব ইন্ডাস্ট্রিয়ালিস্টদের গালিগালাজ করে তাদের সবার কোভিডের সময় বক্তব্য ছিল যে আপনি ব্যবসায়ীদের পয়সা দিন। ওদের বক্তব্য ছিল, ওদের থিওরি এমন যে নোট ছাপো আর নোট বাঁটো, না হলে দেশ বাঁচবে না। এখন এই একাডেমিক ওয়ার্ল্ডের ইকোনমিস্ট সব নোবেল প্রাইজ উইনাররা এসে আমার সঙ্গে দেখা করতেন। আমি বলি আমি এমন কিছু করব না, না আমি নোট ছাপবো, না আমি নোট বাঁটবো। একটা সিদ্ধান্তে সম্ভবত আমি পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি এত কঠোর হয়েছিল। আমি বন্টন করলে করব শস্য যাতে গরিবের ঘরে উনুন জ্বলে, ওরা ক্ষুধার্ত যেন না থাকে, বাকি আমি সামলে নেব। আর আমি এমএসএমই কে বলি যে আমি ব্যাংক থেকে ক্রেডিটের ব্যবস্থা করছি, আপনারা ব্যাংক থেকে ক্রেডিট পাবেন, আর আপনাদের ক্ষমতা দেখান, তাহলে আপনাদের আমি সুযোগ দেব। এই সমস্ত নীতির কিউমুলেটিভ এফেক্ট এটাই ছিল যে আমার এখানে ওই যে নোট বন্টনের কারণে ইনফ্লেশনের পরিস্থিতি তৈরি হয়, আমার দেশ সেই চক্করে পড়বেই না। এটা হঠাৎ করে হয়নি, একটার পর একটা পদক্ষেপ নিয়ে এই পরিণাম হয়েছে। কিন্তু আর এই পদক্ষেপের পেছনে কোন একাডেমিক ইকোনমিস্ট কাজে আসতে পারে না। আমার 13-14 বছরের মুখ্যমন্ত্রী থাকার অভিজ্ঞতা ছিল, সেটাই কিন্তু আমার কাজে লাগে। আমি বোধহয় আপনারা অবাক হবেন এ কথা জেনে, ভারতবর্ষে হয়তো ন্যাশনাল লেভেলে আমি একাই এমন একজন লিডার, আমি হয়তো বলছি, যিনি এই দেশের অন্তত 90% ডিস্ট্রিক্টে রাত্রি কাটিয়েছি। এই দেশের 90% ডিস্ট্রিক্টে রাত কাটানো এক মানুষ আমি, খাটিয়ায় শুয়ে রাত কাটানো মানুষ আমি। আর সেই জন্যে আমি প্রাথমিক জিনিসগুলো বুঝতে পারি। আজ এখানে আমার কাছে ইনফরমেশন রিসোর্সেস আছে, সব কিছু মিলিয়ে আমি কাজ করি, আর তাতেই পলিসি তৈরি হয়। আর এর ফল হলো যে আজ ইন্দিরা গান্ধীর সময় সব থেকে বেশি ইনফ্লেশন হয়েছিল, মনমোহন সিংহের সময় আজকের থেকেও বেশি ইনফ্লেশন হয়েছিল। শুধু এইটুকুই নয়, যদি লাল কেল্লা থেকে পণ্ডিত নেহরুর একটি ভাষণ, আপনার ইউটিউবে গেলে আমি চাইব আপনারা এই গুগল গুরুর যত ছাত্র আছেন এখানে, তারা একবার ইউটিউবে গিয়ে দেখবেন পণ্ডিত নেহরুর লাল কেল্লার ভাষণ। আর লাল কেল্লার ভাষণে এমনিতে আপনি ইন্দিরাজির ভাষণ শুনুন, নেহরুজির ভাষণ শুনুন, রাজীবজির ভাষণ শুনুন, মনমোহনজির ভাষণ শুনুন, এই ভাষণে একটা ব্যাপারই কমন হচ্ছে, আর সেটা হলো দারিদ্র হটাও। দ্বিতীয়ত মূল্যবৃদ্ধি, এটা সবার ভাষণেই আছে লাল কেল্লায়। আর কারণ কি বলছেন নেহরুজি কারণ এটা বলছেন যে মূল্যবৃদ্ধি খুব বেড়েছে, আমি জানি আপনাদের অসুবিধে হচ্ছে, কিন্তু আপনারা জানেন নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার লড়াই হচ্ছে, সেই কারণে আমাদের একটু মূল্যবৃদ্ধি সহ্য করতে হচ্ছে। এটা সে সময় ওনার ভাষণ ছিল। তখন পৃথিবীতে গ্লোবালাইজেশনের পরিস্থিতি ছিল না কোথাও। নর্থ কোরিয়া সাউথ কোরিয়ায় যুদ্ধে ভারতের কোনো সম্পর্কই ছিল না, তারপরেও ভারতে মূল্যবৃদ্ধির জন্য উনি অজুহাত দিয়েছিলেন নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার যুদ্ধের। নেহরুজির ভাষণ অ্যাভেলেবল আছে, আমি এমনি বলছি না। এখন তো যে লড়াই চলছে তাতে ফুড, ফার্টিলাইজার এবং ফিউল তিনটের ওপর সোজা ইনফ্লেশন। এসব সত্ত্বেও আজ পৃথিবীতে ইউরিয়ার বস্তা 3000 টাকায় বিক্রি হয়। আমাদের দেশের কৃষকরা 300 টাকার কমে কিনতে পারে। আমরা সব জিনিসকে সেইভাবে সিস্টেমেটিক্যালি কন্ট্রোল করেছি। তার ফলে এই হয়েছে যে দেশে ব্ল্যাক মার্কেটিং বন্ধ হয়ে গেছে, দেশে স্কেয়ারসিটির সমস্যা মিটে গেছে, সব ঠিকভাবে চলছে। আর এরা এত গালিগালাজ করছে কিন্তু তাও গায়ে লাগে না। গায়ে কেন লাগে না? কারণ পুরনো ডায়লগ নিয়ে ঘুরছে। এখন আপনি পুরনো ডায়লগ দিয়ে নতুন ফিল্ম বানাবেন তো চলবে না, না, বেকার পরিশ্রম করছেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের জোশ যেন না কমে, আমরা ফিরে আসছি ব্রেকের পর।
ওয়েলকাম ব্যাক। আজ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ওনার গত 5 বছরের কাজের হিসেব নিকেশ চাইছি। আজ ফাইনাল রাউন্ডে ব্যাস 2-3 মিনিটে একটা প্রশ্ন। রাজেন্দ্র টিকিয়ার। ভারতবর্ষের রাজনীতিতে এখনো পর্যন্ত যেটা দেখেছি তাতে সোনিয়া গান্ধী যা করছেন, রাহুল গান্ধীর জন্য করছেন, লালু প্রসাদ যাদব যা করছেন সেটা তেজস্বী যাদবের জন্য করছেন। এভাবেই শরদ পাওয়ার, মমতা ব্যানার্জি এইসব নেতা নিজের পরিবার, নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য করছেন। আপনি এত পরিশ্রম, আপনার পরিশ্রমের সুফল তো আপনার বিরোধীরাও পায়। আমরা সবাই এটা জানতে চাই যে আপনার তো পরিবারে কেউই নেই, তাহলে আপনি এত পরিশ্রম কার জন্য করছেন? দেখুন, আমার মনে হয় যে প্রত্যেকেই রাজনীতিতে এখন যতগুলো দলের নাম আপনি নিলেন, দল এমন যাদের 3টে বিশেষত্ব খুব কমন আছে, এই ইন্ডিয়া অ্যালায়েন্স, আর ওদের যুক্ত হওয়ার কারণও কিন্তু তাই। এরা সবাই হচ্ছে ঘোর সাম্প্রদায়িক, ঘোর জাতিবাদী আর ঘোর পরিবারপন্থী। এখনই ভারতবর্ষের প্রত্যেকের মনে প্রশ্ন জাগে, কিছু মানুষ অন্যভাবে জানতে চায় যে আমি এত পরিশ্রম কেন করছি। ওরা বলে, কেন এত মরছো? 8-10 বছর হয়ে গেছে। আমার সঙ্গে একজন নেতা দেখা করতে এসেছিলেন, খুব বড় লিডার। প্রথম পর্বের আমার শেষ 5ম বছরে বলেন, মোদিজি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এর চেয়ে বেশি আর কি আছে জগতে? এত পরিশ্রম কেন করছেন? আরে এখন তো থামুন, কারণ ওনার এই ভাবনাতেই দেশে রাজনীতি হয়, এইভাবেই সবকিছু চলতো। আমি মনে করি যে সব লোক কাজ করছে, আমিও কাজ করব। ওরাও ওদের প্রয়োজন অনুযায়ী পরিশ্রম করে, আমিও আমার প্রয়োজন অনুযায়ী পরিশ্রম করব। ওরাও ওদের পরিবারের জন্য করে, আমিও আমার পরিবারের জন্য করি। ওদের পরিবারের 5-6 জন লোক আছে, তো ওদের 5-6 জন লোকের জন্য পরিশ্রম করতে হয়, 8 ঘন্টায় কাজ হয়ে যায়। আমার পরিবার 140 কোটি জন আছে, তো আমাকে বেশি পরিশ্রম করতে হয়। যদি আমার পরিবারও 5-6 জন হতো তো আমাকেও বেশি কিছু করতে হতো না, এদিক ওদিক 2-4টে ইন্টারভিউ দিয়ে দিতাম, রাজেশ শর্মাজি ওখানে চা খাইয়ে দিতেন, আমার হয়ে যেত। কিন্তু আমার 140 কোটির পরিবার, যাদের জন্য বেঁচে আছি, সেই জন্য পরিশ্রমও করছি, ওদের জীবন, ওদের স্বপ্ন। আর আমি বলছি, আপনাদের স্বপ্ন এটা আমার প্রতিজ্ঞা, আর আমার জীবনের প্রতিক্ষণ আপনাদের জন্যই, আমার প্রতিটি সময় দেশের জন্য। সেই জন্যই আমি বলি যে 24/7 ফর 2047। মোদিজি, এটা ভোটের সময় তা নানা ধরনের প্রেডিকশন আর দাবি করা হয়। কি কি ধরনের দাবি করা হয় একটু দেখিয়ে দিচ্ছি। আমার ফাইনাল প্রশ্ন এর উপরেই থাকবে। चुनाव ज्यादा से ज्यादा स्टेट्स में खत्म हो गया है। पिछले 4 फेजेस के परिणाम साफ हैं और नरेंद्र मोदी जी चुनाव हार रहे हैं। आने वाला दिन में तो बोलना है कि मोदी बाबू का सरकार को एक्सपायरी डेट हो गया है। जो 74 की बातें करते थे, अब उन्हें सोचना पड़ेगा कि उनका खाता कहां खुलेगा। एक के अलावा मुझे नहीं लगता कोई खाता खोल पाएंगे। आम आदमी पार्टी के 7 सांसद भारी बहुमत से जीत रहे हैं। हमारे जितने भी सर्वे आ रहे हैं, শুধু এটার একটাই প্রবলেম যে এটা 2019-এর ভিডিও। আপনি একটা কাজ ভালো করেছেন রজতবাবু, 2019 বলে দিয়েছেন। আমি তো বলছি 2014-ও দেখিয়ে দিন, একই ডায়লগ রয়েছে। 2019 তাতেও কিন্তু একই ডায়লগ আছে, আর 2024-এও আপনি কিন্তু একই ডায়লগ শুনে চলেছেন। জনতাও নিজের মনোভাব একই রকম রেখেছে, এনার কথার কোনো প্রভাব ওদের ওপর পড়ে না। আর হতাশা থেকে উনি বলতেন যে মোদি 400 পার সংখ্যা কিভাবে বলেন, মানে ইভিএম এর ভেতরে কোনো গন্ডগোল আছে। এখন আমি ওনাকে বলি যে আপনি সংখ্যা বানিয়ে দিন, আপনি কোন ইভিএম কে ধরেছেন সেটা বলুন। এখন দেখুন আপনি দেখুন যে খুব খারাপ অবস্থায় পেশেন্ট এলেও ডক্টর বলবে যে চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে।
তো ওকে নিজের কর্মকর্তাদের উত্তেজিত করতে, মিডিয়ায় জায়গা বানাতে কিছু তো করতেই হবে। না আপনি না, এটুকু করবে না নাকি? আপনি চৌঠা জুনের পর বেচারা হতাশ হয়ে পড়বে। 4 দিন পর্যন্ত তো বেঁচে নিতে দিন। 4 জুনের কথা নয়, আপনি বলেছেন 2047 পর্যন্ত। ওনারা বলছেন যে মোদিজি খুব লম্বা প্রোগ্রাম বানিয়ে নিয়েছেন, উনি তো কোথাও যাবেন না 47 আসলে অবধি। কি, আমি এখনো মনে করি যে ঈশ্বর আমাকে কোনো বিশেষ কাজের জন্য পাঠিয়েছেন। পরমাত্মা আমার জন্য কোনো পারপাসের জন্যই পাঠিয়েছেন উনি। না হলে আমার সংসার ছেড়ে এখানে আসার কোনো লজিকই হয় না, কোনো রাস্তায় নেই যা আমাকে এখানে নিয়ে আসবে। ঈশ্বরই এই কাজের জন্য আমাকে বলেছেন, আমাকে পাঠিয়েছেন, আর আমার পথপ্রদর্শনও পরমাত্মা স্বয়ং করাচ্ছেন। আমাকে রাস্তাও পরমাত্মা স্বয়ং দেখাচ্ছেন। পরিশ্রমের, পুরুষাকারের, পরাক্রমের যে উদ্যম, সেটাও পরমাত্মা থেকেই পাওয়া যায়, আর সেটা নিয়েই আমি পথ চলেছি। আর আমি নিশ্চিত 2047-এর মধ্যে বিকশিত ভারতের যে টার্গেট রয়েছে, এটাও ঈশ্বরই আমাকে দিয়ে করিয়েছেন। যতদিন পুরো না হবে উনি আমাকে ডেকে পাঠাবেন। আর আজ পৃথিবীতে অন্য কোনো জায়গা নেই আমার জন্য, এইটাই শুধু আছে। কারণ ভারতবর্ষকে পৃথিবীর জন্যও কিছু করার জন্য আপনি যদি বিবেকানন্দ পড়ে থাকেন, আর কি শ্রী অরবিন্দ পড়ে থাকেন, ভারত শুধু একটা দেশ নয়, ভারত হলো একটা পারপাস সমৃদ্ধ দেশ। আর সেই পারপাসটা হলো বিশ্বকল্যাণ ভারতের হাত ধরেই হবে। মোদিজি আপনার জন্য একজন ভিউয়ার 4 লাইন লিখে পাঠিয়েছেন। উনি লিখেছেন যে मैं दिया हूं, मेरी दुश्मनी तो अंधेरों से है, हवाएं खामखा मेरे खिलाफ हैं। मैं दिया हूं, मेरी दुश्मनी अंधेरों से है, हवाएं खामखा मेरे खिलाफ हैं। हवाओं से कह दो आजमा के दिखाएं, बहुत दिए बुझाए हैं, एक दिया जला के दिखाएं। আমি অনেক অনেক কৃতজ্ঞ সবার প্রতি। অসংখ্য ধন্যবাদ। আপনাদের মধ্যে যারা প্রধানমন্ত্রী মোদিজির কথায় কনভিন্সড, তারা দাঁড়িয়ে করতালি দিয়ে সমর্থন জানান।